নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকের গল্প কাজের মেয়ে। বড় বৌমা, খুশি এখনো আসেনি? না মা, বাড়ির সমস্ত কাজ পড়ে আছে। আপনার ছেলের অফিসে যাওয়ার সময় হয়ে গেছে। আপনার ছোট ছেলেও প্র্যাকটিসে যাবে। এদিকে আপনার খুশি এখনো এসে পৌঁছাতে পারলো না মা। এই জন্যই বলি, কাজের লোককে বেশি মাথায় তুলবেন না। আহ বড় বৌমা, এভাবে বলছো কেন? মেয়েটা পড়াশুনো করে, তারপরে এই বাড়িতে এসে কাজ করে, নিজের জন্য একটু সময়ও পায় না। বাড়িতে অসুস্থ বাবা মা। ছোট বোন সংসারের দায়িত্ব সবটা নিজের কাঁধে তুলে নিয়েছে। এই বয়সে কয়জন এমনটা করতে পারে বলো তো? ওর দিকটাও তো দেখতে হবে। মা, আমাদের যদি সবার দিকটা দেখতে হবে, তাহলে আমাদের কাজগুলো কে করবে? এই তো বড় বৌদি, আমি এসে গেছি। আজকে একটু দেরি হয়ে গেল, আমি সব কাজ এক্ষুনি করে দিচ্ছি। এই তুই চুপ কর তো, আজকাল তুই প্রায় দেরি করে আসছিস। এরকম করলে কিন্তু কাজ থেকে ছাড়িয়ে দেব। তোর মতো কাজের লোক অনেক পাওয়া যাবে। খুশি মাথাটা নিচু করে দাঁড়িয়ে থাকে আর মনে মনে বলে, জানি বড় বৌদি, আপনাদের মতো পয়সাওয়ালা লোকটাকে দিয়ে আমাদের মতো হাজার লোকের লোক রাখার ক্ষমতা আছে। কিন্তু কি হলো খুশি, এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। খুশি এই বাড়িতে বেশ অনেক বছর ধরে কাজ করছে। বাড়ির দুই একজন ছাড়া বাকি সবাই কাজের মেয়ে বলে অপমান করতে থাকে। খুশি হাজারো অপমানিত হওয়ার পরেও কারো মুখের উপরে কথা বলে না। বাড়ির সমস্ত কাজ করে দিয়ে সময় মতো চলে যায় নিজে পড়াশুনো করার জন্য। খুশির বাড়িতে খুবই অভাব। খুশিকে পড়াশুনো করার মতো সামর্থ্য বাবার ছিল না। তাই খুশি নিজের যোগ্যতা এবং ক্ষমতা দিয়ে নিজে পড়াশুনো চালিয়ে যায়। পড়াশোনায় বরাবর খুব ভালো, তাই মাস্টারদের সাহায্যে অনেকটাই এগিয়ে যেতে পারে। ছোটবেলা থেকে একটাই স্বপ্ন দেখে সে বাবা মার পাশে দাঁড়াবে। অভাব তাকে প্রতিদিন বুঝিয়ে দেয় এই সমাজে টাকা ছাড়া কোনো মূল্য নেই। হাজারো বড় লোকদের অপমান নিয়ে তার প্রত্যেক দিনের জীবনে যাত্রা শুরু হয়। এখন পড়াশুনোর পাঠ প্রায় শেষ করে ফেলেছে, চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে। বড়দা, ছোট দাদাবাবু, আপনাদের টিফিন রেডি হয়ে গেছে। বড় মা, বড় বৌদি, আপনাদের খাবারটাও টেবিলে দিয়ে দিয়েছি। খুশি টেবিলটা হন্তদন্ত করে সাজিয়ে দিয়ে এবার নিশ্চয়ই নিজের উদ্দেশ্যের দিকে দৌড় দেবে। খুশি মুখে এক রাশ হাসি নিয়ে বলে, একদম ছোট দাদাবাবু। ছোট দাদাবাবু হচ্ছে এবারই ছোট ছেলে সায়ন। খুশি ব্যাগটা নিয়ে ছুটে বেরিয়ে যায়। বড় মা, আমি এলাম। এই দাঁড়া খুশি, তোর বাড়ির জন্য বাড়িরটা খাবারটা নিয়ে যা, আর তুইও খেয়ে নিস কেমন? সায়নের মা খুশিকে মেয়ের মতো যত্ন করে, প্রতিদিন মনে করে খাবারটা দিয়ে দেয়। পরের দিন সকালে খুব তাড়াতাড়ি চলে আসে সবাইকে মিষ্টি মুখ করানোর জন্য। এত আনন্দ কিসের? হঠাৎ আজ মিষ্টি মুখ করাচ্ছিস? বড় মা, আমি একটা চাকরি পেয়েছি, খুব ভালো পোস্টে। ও মা, তাই নাকি? এ তো খুব আনন্দের খবর রে। হ্যাঁ বড় মা, এটা সম্ভব হয়েছে শুধু আপনাদের জন্য। আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন। এভাবে বলছিস কেন? এটা তোর নিজের যোগ্যতা, এই জায়গায় তুই দাঁড়াতে পেরেছিস। মা, আপনি যাই বলুন, আমরাও কিন্তু ওকে অনেক সুযোগ দিয়েছি, এটাও অস্বীকার করতে পারবে না। কোন বাড়িতে কাজের মেয়েকে এত সুযোগ দেয় বলুন তো? একদম ঠিক বলেছেন বড়দিদি। বলে খুশি
মিষ্টি পুরে দেয় বড় বৌদির গালে। বড় বৌমা আশা করি খুশি কাজের মেয়ের জবাবটা তোমাকে দিতে পেরেছে। কারো পরিবার দেখে তাকে বিচার করো না, ভেতরের গুণটা দেখার চেষ্টা করো। রোজ বলতে না খুশিকে কাজ থেকে ছাড়িয়ে দেবে, নাও খুশি তো এবার নিজের থেকেই চলে যাবে, নাও এবার আজ থেকে কাজের লোকের খোঁজ শুরু করে দাও। মা, মুখে বলি ছাড়িয়ে তো দিইনি, ও চাকরি পেয়ে চলে যাবে, তাই ওর উচিত কাজের লোক ঠিক করে দিয়ে যাওয়া। শোন খুশি, তুই কোথায় চাকরি করবি, কবে জয়েন করবি, এসব আমাদের জানার দরকার নেই। শুধু তুই যাবার আগে ভালো একটা কাজের লোক ঠিক করে দিয়ে যাবি। আমরা আবার ওই জাতা লোককে কাজের জন্য রাখতে পারবো না বাড়িতে, মনে থাকে যেন। বৌদি, আমি চেষ্টা করব ভালো কাউকে পেলে এ বাড়িতে পাঠিয়ে দেব। এই পাঠিয়ে দেবিটা মানে কি? তুই অমনি চাকরি পেয়েছিস কি না, পেয়েছিস বলে আমাদের কাজ ছেড়ে দিয়ে চলে যাবি, আর আমাদের কি হবে শুনি? বলছি, তোর বোনটা তো আছে রে, তোর বোনটাকে বাড়িতে কাজের জন্য দিতে পারিস তো। বড় বৌমা, এসব কি কথা বলছো তুমি? ওর বোন কত ছোট, আর সেও তো পড়াশুনো করে, শুনেছি ভালো নাচও করে। সেগুলো নিয়েই চেষ্টা চালিয়ে যাক, আমরা ঠিক কাজের লোক খুঁজে নেব, তুমি এত চিন্তা করো না। মা, আমি তো খুশির ভালোর জন্যই বলেছিলাম, যা চাকরি পেয়েছে কত টাকাই বা মায়না পাবে, সেই টাকা দিয়ে সংসার চালানো, বোনকে পড়ানো, নাচের খরচা দেওয়া ওর পক্ষে কি সম্ভব? তার থেকে বরং এটাই তো ভালো হতো, ও চাকরিটা করে কিছু টাকা সঞ্চয় করতে পারতো, সংসারটাও চলে যেত, আর ওর বোন আমাদের বাড়ির কাজ করে আরও কিছু টাকা রোজগার করতো। বড় বৌদি, আমাদের ভালো মন্দ আমাদেরকেই বুঝে নিতে দিন। আমি কথা দিচ্ছি আপনাদের বাড়ি থেকে যাওয়ার আগে ভালো কাজের লোক আমি ঠিক করে দিয়ে যাব। বাবা পয়সার চাকরি পেয়ে খুব মুখে বুলি ফুটেছে দেখছি। খুশি, কি দায় পড়েছে রে তোর? তোকে এত কথা দিতে হবে না। আর সত্যি বাবা, বড় বৌমা যে তোর সঙ্গে এমন ব্যবহার করে কি আনন্দ পায় বুঝি না আমি। থাক না বড় মা, আসলে বড় বৌদি হয়তো আমার মতো অন্য কাউকে ভরসা করতে পারবে না, তাই হয়তো কথাটা বলছে। আর সত্যিই তো, ভালো কাজের লোক না দিলে তোমাদের সঙ্গে ভালো ব্যবহার করবেই বা কী করে। আমি আজকে যাই বড় মা। খুশি চলে যাওয়ার পর বড় মা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল, সত্যি মেয়েটা বড্ড ভালো, ও চলে গেলে ওর মতন করে কেউ আর এসে আমাদের বাড়ি কাজ করে দেবে? ও মা, দরজা খোলো। ও, তুই বাড়িতে এসেছিস? দেখ না, মেয়েটাকে কত করে বললাম যে বাড়িতে খাবারগুলো দিয়ে আসতে, তোর দিদির আসতে একটু দেরি হবে, কিছুতেই শুনলো না। বললো ওর নাকি নাচের ক্লাস মিস করাই যাবে না, তোর বাবা অসুস্থ শরীর নিয়ে সাইকেল চালিয়ে যাবে বলছে। আমি বললাম, না তুমি বাড়িতে থাকো, আমি গিয়েই দিয়ে আসবো। ঠিক আছে মা, তুমি আমাকে দাও, আমি দিয়ে আসছি খাবারগুলো, তুমি বাড়িতে থাকো। তুই এই তো ঘরে এলি, আবার যাবি? হ্যাঁ, তুমি দাও তো, কিচ্ছু হবে না, আমি এসে এক্ষুনি খাবো, খুব খিদে পেয়েছে। খুশির মা বাড়িতে রান্না করে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেয়। খুশি আর ওর মা মিলে সংসারটা অনেক কষ্ট করে চালায়। ওর বাবাও যখন যখন বাড়ির টুকটাক কিছু করে। ও চাকরি পেয়েছে শুনে ওর মা বাবা একটু আশার আলোর মুখ দেখতে পেয়েছে। ও মা, আমার খাবারটা দাও না গো, খুব খিদে পেয়েছে। হ্যাঁ রে, ওই বাড়িতে আজকে কিছু খাসনি তুই? আর আজকের কোনো খাবারে তো নিয়ে আসিসনি দেখছি। না মা, বড় মা অনেক করে বলেছিল, আমি আজকের আর খাবার নিয়ে আসিনি। আমি বলে এসেছি তুমি আজকে বাড়িতে স্পেশাল কিছু রান্না করছো। শোন না খুশি, তুই চাকরি পেয়েছিস শুনে ওরা কি বললো রে? কি আর বলবে, বড় মা খুব খুশি হয়েছে, কিন্তু বড় বাড়িতে ও সবাই খুব খুশি।
বৌদি একটু কি বলছে ওই বড় বাড়ির বড় বউটা? কি আর বলবে, ওই একটা ভালো কাজের লোক খুঁজে দিতে বলছে। আর 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 কি রে, চুপ করে আছিস কেন? খুশি মনে মনে ভাবছে, আর কি করে বলবো মা, আমাদের মতো মানুষের যে স্বপ্ন দেখতে নেই সেটা তো বড়লোকরা বারে বারে বুঝিয়ে দেয়। কি করে তোমাকে বলবো যে বোনকে ওই বাড়িতে কাজে পাঠাতে বলছে? কি হলো, তুই চুপ করে আছিস কেন? মা তুমি এসব ছাড়ো তো, বলছি কি মা, তুমি না হোম ডেলিভারি কাজটা এবার ছেড়ে দাও। তুমি আর বাবা বাড়িতে বসে শুধু রেস্ট নেবে। তোর পাগল, তা বললে কি করে হয় রে? তুই চাকরি পেয়েছিস, আমাদের গর্ব, আমাদের আনন্দ, কিন্তু আমার কাজটা তো আমাকে করতে হবে। তোর একার চাকরির পয়সায় আর কত কিছু করবি তুই? আমি যেমনটা পারি করতে লাগি, তাছাড়া দুদিন পর তো তোকে শ্বশুর বাড়ি চলে যেতে হবে, তখন কি আর তোর পয়সায় খেতে পারবো আমরা? মা তুমি এ সমস্ত কথা ভাবো এতটা সময়ের মধ্যে? ওই দেখো, কেন ভাববো না? তুই কি ছেলে? তুই তো মেয়ে। আর এটাই তো সমাজের নিয়ম, মেয়েদেরকে তো যতই চাকরি বাকরি করুক না কেন সেই গিয়ে খুন্তি ধরতে হয় শ্বশুর বাড়িতে। সে যখন ধরবো তখন দেখা যাবে, এখন তো এই বাড়িতে আছি। জানো মা, বোনকে না একটা ভালো নাচের স্কুলে ভর্তি করতে হবে। এখানেও ঠিক প্র্যাকটিসটা ঠিক ভালো হচ্ছে না। খুশির বাবা এসে বলছে, শোন, একা হাতে এত দায়িত্ব নিতে হবে না তোকে, আমি সংসারের সেইভাবে সাহায্য করতে পারি না। তুই নিজে কষ্ট করে ছোটবেলা থেকে এত দূরে গিয়েছিস, তুই যদি চাস তোর বোনকে ভালো জায়গায় দেখতে, তোর মতন তোর বোনের লড়াইটাকেও লড়তে দে, দেখবি ও ঠিক একদিন ভালো জায়গায় পৌঁছে যাবে। বাবা আমি জানি, কিন্তু আমি বড়, ও এখন ছোট, এখন ওকে সাপোর্ট আমি করব না? না করবি না, তুই অত ছোট থেকেই নিজের পায়ে নিজে স্বাবলম্বী হয়েছিস নাকি? আচ্ছা বাবা ঠিক আছে, আমি ওকে সাপোর্ট করব না, কিন্তু ওর পাশে তো থাকতে পারি দিদি হিসেবে। তুমি এখন খেয়ে নাও তো, অনেক বেলা হয়ে গেছে। শোন না, তোর বাবাকেও একটা কাজের মধ্যে দিয়ে দিলে ভালো হতো। সব সময় বাড়িতে বসে এত চিন্তা করে, আমার আর ভালো লাগে না। আরে বাবা, আমি তো সব সময় বলি, তুমি যদি কাজ করতে পারতে, তুমি কি এভাবে বাড়িতে বসে থাকতে পারতে? আমার কথা তো কিছুতেই শুনছে না। বাবা তুমি কি কাজ করবে? তোর বাবা বলছে একটা সবজির দোকান করে দিতে, বসে বসে সবজি বিক্রি করবে, আর মনটাও ভালো থাকবে। কদিন ধরে শুধু একটাই কথা বলছে। আমি কি বলবো বল? আমি বললাম দেখো তোমার বড় মেয়েকে যদি রাজি হয়। খুশি হাসতে হাসতে বলল, বাবা সত্যি তুমি সবজি বিক্রি করবে? আচ্ছা ঠিক আছে, যদি তোমার মন ভালো থাকে, শরীর ভালো থাকে, কাজের মধ্যে থাকলে আমি তোমাকে একটা সবজির দোকান করে দেব। অনেক রকমের টাটকা টাটকা সবজি তোমার দোকানে বিক্রি করবে। বাবা হাসতে হাসতে বলল, এই তো, এই না হলে তুই আমার মেয়ে? খুশি অনেক চেষ্টা করে খোঁজাখুঁজি করার পর একজন ভালো কাজের মহিলা ঠিক করে দিয়েছে ওই বাড়িতে। খুশি ওই বাড়িতে কাজ করলেও বাড়িটাকে নিজের মতন করেই দেখত। ছোটবেলা থেকেও ওই বাড়ির সঙ্গে ওর নিজের হাতে বড় হতে দেখেছে। ওই বাড়িতে খুশির মাই প্রথমে কাজে যেত, তারপর হঠাৎ একদিন ওর বাবা অসুস্থ হয়ে পড়ায় মায়ের কাজটাও করতে শুরু করে। মায়ের পক্ষে সম্ভব ছিল না বাবাকে সামলানো, সংসারের কাজ সামলে অন্যের বাড়ি গিয়ে কাজ করা। ওদের সংসারটা ভালোই চলছিল অভাবের মধ্যে দিয়ে। অভাব হলেও খেয়ে পড়ে কোনো রকমে দিনটা কাটতো।
কিন্তু বাবা অসুস্থ হয়ে পড়ায় সেই কষ্টটা খুশির চোখের সামনে যেন প্রতিনিয়ত ভাসতে লাগলো। তাই ও নিজেই শুরু করে দিল ছোট বয়স থেকেই সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে। তার সঙ্গে সঙ্গে স্বপ্ন দেখতে শুরু করলো। অভাব ওকে অনেকবার স্বপ্ন দেখা থেকে বাধা হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু ওর চেষ্টা কোনোভাবেই থামাতে পারেনি। অনেক কষ্টের পর ওর পরিবারটা ওর জন্য সুখের মুখ দেখল। তারপর থেকে খুশি চাকরি করতে শুরু করলো। আর ওর বোন দিদির এই শক্তি ক্ষমতা দেখে ও নিজেই নিজের নাচটাকে ভালোবেসে করতে লাগলো। খুশি যেই বাড়িতে কাজ করত, একদিন সেই বাড়ির বড় বৌমা যাচ্ছিল। যেতে গিয়ে হঠাৎ দেখতে পায় এইটা খুশির বাবা না, সবজি বিক্রি করছে। বুঝতে পেরেছি নিশ্চয়ই খুশি চাকরিতে ভালো টাকা মায়না পায় না, না হলে ওর বাবাকে শেষমেশ সবজি বিক্রি করতে বসিয়ে দিল। ওইটুকু টাকাই বা সংসারটা চলবেই বা কী করে। ঠিকই ধরেছি। সামান্য একটা চাকরি পেয়ে কত অহংকার দেখিয়েছিল মেয়েটা। বাবা মায়ের স্বপ্ন পূরণ হলো কই, সেই তো শেষমেশ বাবাটাকে সবজি বিক্রি করতে বসিয়ে দিলি। আর ওই মাটাও শুনেছি লোকের বাড়ি রান্না করে দেয়। বাড়িতে গিয়ে শাশুড়িকেও এই কথাটা বলল। শাশুড়ি বলল, দেখো বড় বৌমা, খুশিকে আমরা ভালোবাসতাম বলে তুমি প্রথম থেকেই সহ্য করতে পারতে না, সেটা মানলাম, কিন্তু ওর ব্যক্তিগত জীবনে ঢোকাটা এবার বন্ধ করো। ও যাই করুক না কেন, ওর বাবা মা যাই করুক না কেন, সেটা নিয়ে ভাবার আমাদের কোনো প্রয়োজন আছে? আর প্রত্যেকটা অভাবের সংসারে সবাই ইনকাম করে খায়, আজকাল কেউ বসে থাকে না। তোমার বাবার ছিল, তুমি বড় লোকের মেয়ে ছিলে, তাই তুমি বসে বসে খেয়েছো, আর এখনও শ্বশুরবাড়িতে এসে বরের ইনকামে খাচ্ছ, তাই বলে তোমাকে তো কেউ কিছু বলতে আসছে না। মা, আপনি আমাকে এরকমভাবে বলতে পারলেন? কেন পারবো না বলো তো? ওই মেয়েটাকে তো তুমি কম কথা শোনাও না। এই বাড়িতে কাজ করে নিজে পড়াশুনো করে নিজের ভবিষ্যৎ তৈরি করেছে বলে তোমার এত কেন রাগ ওর প্রতি? বড় ছেলেটা অফিসে যাবে বলে উপর থেকে নিচে আসছিল, এসে বলল, এই শোনো রিয়া, তোমার এত মাথা ব্যথা কিসের বলতে পারো ওই মেয়েটাকে নিয়ে? তুমি যাকে কাজের মেয়ে বলো না, আর সামান্য চাকরি পেয়েছে, তোমার যেটা ধারণা সেটা আজকে তোমাকে পরিষ্কার করে বলে দিই। ওই মেয়েটা সামান্য চাকরি পায়নি, ও তোমারই বরের অফিসে একই ডিপার্টমেন্টে চাকরি করে, আর তোমার বরের থেকে ভালো পোস্টে চাকরি পেয়েছে। বুঝতে পেরেছো? এই কথাটা শোনা মাত্রই রিয়া আকাশ থেকে যেন মাটিতে পড়ে যায়। কি কি বলে তুমি? ও তোমারই অফিসে চাকরি করে, আর আরও ভালো পোস্টে? কই আগে তো তুমি বলনি। বলার মতো আর সময় পেলাম কই, বলে টিফিনটা নিয়ে অফিসে বেরিয়ে চলে যায়। রিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে, মেয়েটাকে যতটা সাধারণ ভেবেছি ততটা সাধারণ তো না। ঘুরে ফিরে সমানভাবে টেক্কা দেওয়ার চেষ্টা করছে। ওর উপর থেকে রাগ তো আমার কোনো দিনও কমবে না। কেন যে আমি সহ্য করতে পারি না সেটা কাউকে না আমি আজও বলতে বোঝাতে পারবো না। সেটার কারণ একমাত্র আমিই জানি। জানালার বাইরে গ্রিলটা ধরে খুশির মা বাইরের দিকে তাকিয়ে বসেছিল, মাথাটা ঠেকিয়ে। খুশি, মা তুমি এভাবে মন খারাপ করে বসে আছো কেন? মন খারাপ করে কেন বসে থাকবো, এমনি বসেছিলাম। না বললে হবে, আমি বেশ বুঝতে পারছি তোমার মনটা খারাপ। নিশ্চয়ই তুমি দাদার কথা ভেবে মন খারাপ করছো, তাই তো? হ্যাঁ রে খুশি, হোলি আর কতদিন আছে? এই তো আর বেশি দিন নেই। প্রত্যেক বছর হোলির সময় হলে কত আনন্দ করতো ছেলেটা, জানি। এবছরও বাড়িতে আসবে না। মা,
তুমি চিন্তা করো না, দাদা ঠিক বাড়ি ফিরে আসবে। দেখো। আর কি আসবে ফিরে? এই তো সেদিন টাকা পাঠিয়েছিল পোস্ট অফিসের মাধ্যমে। তোর বাবা বলল ওই টাকার কোনো প্রয়োজন নেই, পোস্টম্যানের মুখের উপর বলল যার টাকা তার কাছে ফেরত পাঠিয়ে দিতে। এরপরেও কি আর এ বাড়িতে আসবে? আচ্ছা মা, দাদা কোন ঠিকানায় দিয়েছিল জানো? না রে, সেসব কিছু দেখা হয়নি। ঠিক আছে, তুমি দাদার নামে মন্দিরে গিয়ে পুজো দিয়ে দিও, দেখো ভগবান ঠিক তোমার কথা শুনবে। ভাবছি দোল পূর্ণিমাতে রাধাকৃষ্ণের মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো। বেশ অনেক দিন পর খুশির কাছে ফোন এলো বড় মার খুব শরীর খারাপ। খুশি কথাটা শুনে সঙ্গে সঙ্গে চলে যায় দেখতে। বড় মা, তুমি কেমন আছো? তোমার কি হয়েছে? খুশিকে দেখে বড় মার খুব ভালো লাগে। অনেক দিন পর দেখে খুব আনন্দ পায়। আমার কিছু হয়নি রে, ওই একটু প্রেশারটা হাই হয়ে গিয়েছিল, এখন ঠিক আছে। তুই কেমন আছিস? তোর মা বাবা সবাই ভালো আছে রে? হ্যাঁ বড় মা, সবাই ভালো আছে। জানো তো, বড়দাদা যেই অফিসে চাকরি করে সেখানে আমি চাকরি পেয়েছি। হ্যাঁ শুনেছিলাম, বাপন বলেছিল। বড়দাকে তো অফিস থেকে বাইরে পাঠিয়েছে, আর তুই এখানে এসেছিস, অফিস যাবি না? আমি আজকে ছুটি নিয়েছি তোমাকে দেখতে আসবো বলে। অফিসে সেরকম কাজ নেই, তাই ছুটি নিলাম। আমি আজ সারাদিন তোমার কাছেই থাকবো। ছোটদা কর্তাবাবু, বড় বৌদি, কাউকেই তো দেখছি না। বিট্টু তো প্র্যাকটিসে চলে গেছে, আর ওর তো প্র্যাকটিসের বেশি দিন নেই, কয়েকদিন পর খেলতে যাবে ফাইনালের জন্য। ও এখন খাওয়া ঘুম সব বন্ধ করে শুধু প্র্যাকটিসে করছে। আর তোর কর্তাবাবু একটু ব্যাংকে দরকার, তাই গেছে। আর বড় বৌমার কথা কি বলবো, সে তো ঘরেই আছে। ভাই এসেছে, উপরের ঘরে গল্প করছে ভাইয়ের সাথে। খুশি, তোর বাবা মা এখন ভালো আছে তো? হ্যাঁ রে, শুনেছিলাম তোর বাবা নাকি আবার সবজির ব্যবসা করছে। হ্যাঁ বড় মা, বাবা বাড়িতে বসে বসে সব সময় চিন্তা ভাবনা করে নানান রকম, তাই জন্য ভাবলাম বাবা যেটাতে ভালো থাকে সেটা খেতেই ব্যস্ত রাখা উচিত। তা বেশ ভালো হয়েছে, তোদের সংসারটা আগের থেকে একটু উন্নত হচ্ছে, এটা শুনে আমার খুব ভালো লাগছে। তাছাড়া আজকালকার দিনে বসে না থেকে নিজেকে কাজে রাখাটা খুব জরুরি। এখন মানুষের শরীরে নানা রকম রোগ দেখা দিচ্ছে, কখন অসুস্থ হয়ে পড়ে কিছুই বোঝা যাচ্ছে না। তাই মন ভালো থাকলে বোধহয় শরীরটাও একটু ভালো থাকে। আর তোর দাদার কি খবর রে? সে বুঝি আর যোগাযোগ রাখে না? দাদা এখন যোগাযোগ রাখতে চাইছে, কিন্তু বাবা কিছুতেই এখনও মেনে নিতে পারছে না। মা মাঝে মধ্যে একটু কান্নাকাটি করে মন খারাপ করে, কিন্তু বাবার জন্য মুখ ফুটে কিছু বলতে পারে না। আমি অনেক চেষ্টা করছি দাদার ঠিকানাটা জোগাড় করার, কিন্তু এখনও জোগাড় করে উঠতে পারলাম না। সেই কোন ছোটোবেলায় দাদাকে দেখেছিলাম, এখন তো দাদার মুখটা ভালো করে মনেও পড়ে না। মাঝে মাঝে খুব খারাপ লাগে। আবার যদি সবাই আগের মতো এক জায়গায় থাকতে পারতাম, খুব ভালো হতো। জানি না কেন ভগবান আমাদেরকে এক জায়গায় করাচ্ছে না। খুব কষ্ট হয় যখন রাখি পূর্ণিমা, ভাইফোঁটা হয়, আর সবাই সবাইয়ের ভাই দাদাদের হাতে রাখি পরে ফোঁটা দেয়, তখন মনটা খুব খারাপ হয়। মন খারাপ করিস না রে, দেখিস তোর দাদা একদিন ঠিক ফিরে আসবে। তাই যেন হয় বড় মা, মায়ের কষ্টটা আমি আর দেখতে পারি না। রিয়া আর ওর ভাই বসে ঘরে গল্প করছিল। ভাই, তুই এই বেলাটা থাক না, সন্ধ্যের মধ্যেই তোর জামাইবাবু বাড়ি চলে আসবে। আর তুই এসেছিস না খেয়ে দিয়ে চলে যাবি, এটা শুনলে খুব খারাপ ভাববে রে। দিদি, আমার আর্জেন্ট কাজ আছে, তুই দাদাভাইকে বলে দিস আমি পরে আবার একদিন আসবো।
রিয়া ওর ভাই চলে যাবে বলে ভাইয়ের পিছন পিছন সিঁড়ি দিয়ে নামছিল। দেখে খুশি আর ওর শাশুড়ি মা বেশ জমিয়ে গল্প করছে। দেখে মনে মনে বলল, জানি নিশ্চয়ই মায়ের শরীর খারাপের খবরটা পেয়েছে, তাই চলে এসেছে আদিক্ষেতা দেখাতে। রিয়ার ভাই নামতে নামতে হঠাৎ খুশির দিকে তাকিয়ে দাঁড়িয়ে পড়ল। কি হলো ভাই, দাঁড়িয়ে পড়লি কেন? না মানে এমনি। রিয়ার শাশুড়ির কাছে গিয়ে ওর ভাই বলল, মাসিমা আমি আজকে চলে যাচ্ছি, আবার অন্য কোনো একদিন আসবো, আপনারা কিন্তু অবশ্যই যাবেন। এমা, সে কি, তুমি তো এইমাত্র এলে, আবার এখনই চলে যাবে? কিছু খাওয়া দাওয়া তো করলে না। খুশি, জানা তুই চটপট করে একটা টিফিন বানিয়ে দে তো। না মা, থাক, কিছু বানাতে হবে না, ভাই কিছু খাবে না বলেছে, আমি আর ওকে কিছু করে দিইনি। আমি কফি খেয়েছি দিদির ঘরে, আজ আমায় আর জোর করবেন না। দিদি বাড়িতে এলে শুধু কফি খেয়ে চলে যাবে, এটা কেমন দেখায় না? এবেলাটা থেকে যেতে পারতে। রিয়ার ভাইকে থাকার জন্য সবাই জোর করছিল, কিন্তু ওর আর্জেন্ট কাজ আছে বলে ও তাড়াহুড়ো করে বেরিয়ে আসলো। রিয়াও পেছন পেছন আসছিল ওর ভাইকে এগিয়ে দিতে। ওর ভাই বাইকে উঠে মাথায় হেলমেট পরতে পরতে বারবার গেটের দিকে তাকাচ্ছিল। কি হলো ভাই, তুই এই দিকে কি দেখছিস ওরকম করে? তুই কি কিছু ফেলে এসেছিস ঘরে? না, আসলে একটা কথা জিজ্ঞেস করতে চাইছি। কি কথা জানতে চাইছিস বল। আচ্ছা দিদি, তো শাশুড়ির সঙ্গে গল্প করছিল ওই মেয়েটা কে হয় তোদের? আরে ও তো খুশি, আমাদের বাড়ি কাজ করত, মায়ের শরীর খারাপ শুনে তাই দেখা করতে এসেছে। ভাই, হঠাৎ তুই খুশিকে দেখে এমন চমকে গেলি কেন? আর তুই ওর কথা জানতে চাইছিসই বা কেন? রিয়ার ভাই হাসতে হাসতে বলল, তেমন কিছু নয়, বলেই বাইকটা চালিয়ে চলে গেল। রিয়ার ভাই গাড়ি চালিয়ে অনেক দূরে চলে গেলেও রিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল, হঠাৎ এর আবার কি হলো, খুশির কথা জানতে চাইছে। রিয়া ঘরে গিয়ে খুশির সাথে বেশ ভালোভাবেই কথা বলছিল। খুশিও সবার সাথে খুব গল্প করে আড্ডা দিয়ে সারাদিন থেকে তারপর বাড়ি চলে আসে। বেশ কিছুদিন পর রিয়ার ভাই রিয়াকে ফোন করলো, খুশিকে যে ওর পছন্দ হয়েছে এই কথাটা জানানোর জন্য। রিয়া কথাটা শুনে তো প্রচণ্ড পরিমাণে রেগে গেল। ভাই, তুই কি পাগল হয়ে গেছিস? তোর মাথা ঠিক আছে তো? ও আমাদের বাড়ির কাজ করতো, এখানে সবাই আমাদের বাড়ির কাজের মেয়ে নামে চেনে। হ্যাঁ মানছি, মেয়েটা এখন একটা ভালো চাকরি পেয়েছে, তাই বলে তুই ওই রকম একটা মেয়েকে পছন্দ করবি? দিদি, কাজের মেয়ে তো কি হয়েছে, কাজ করে খাওয়া তো কোনো অন্যায় নয়। একটা মানুষের পরিচয় তার ব্যবহারে, তার কাজে নয়। বাবা, তুই কবে থেকে জানলি ওর ব্যবহার কেমন? রিয়ার ভাই কিছুতেই ওর দিদির কথা শুনছিল না। আচ্ছা দিদি, তুই কি চাস না তোর ভাইয়ের কাউকে পছন্দ হলে সে তাকে তার জীবনে নিয়ে আসুক? ভাই, কেন চাইবো না? পছন্দ করার মতো করলে আমার কোনো আপত্তি থাকতো না। মানেটা কি দিদি? মেয়েটা তো শুধুমাত্র তোদের বাড়ির কাজ করছিল বলে ওকে এত অপছন্দ তোর? কেন এত রাগ ওই মেয়েটার উপর তোর কিসের? দিদি, আমি কিন্তু আমার মনের কথাটা ওই মেয়েটাকে সরাসরি জানাতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি, আমি তোকে বলেছি। তারপরেও তুই? ভাই, ওই মেয়েটার উপর রাগ আমার কাজ করে বলে নয়, কারণটা হচ্ছে ও প্রিয়াংশুর বোন। বড় বৌমা, কার সাথে এভাবে কথা বলছো ফোনে? রাগের কথা বলছিস কি সেটা কে জানে আবার কি করতে চলেছে। সব সময় তো বাপের বাড়ি নিয়েই পড়ে আছে, এ বাড়ির ভালো মন্দ তো বুঝলই না। কবে যে সংসারে মন দিয়ে সংসারটাকে নিজের মতো করে নেবে
আমার তো বয়স হচ্ছে, আর ভালো লাগে না আমার, বলেই রিয়ার শাশুড়ি চলে যায় নিজের ঘরে। রিয়া একটু আন্দাজ করতে পেরেছিল যে ওর শাশুড়ি ওর ঘরের সামনে দিয়ে যাচ্ছে। কথা বলতে বলতে হঠাৎ চুপ করে যায়। দিদি, কি হলো? তুই কথা বলছিস না কেন? আর বলিস না, এ বাড়িতে তো একজনই মানুষ আছে যে পান থেকে চুন খসলেই নানা রকম প্রবলেম তৈরি করে। কে জানে কিছু বুঝতে পারলো কি না। কার কথা বলছিস তুই? আরে কে আবার? আমার শাশুড়ি। প্রিয়াংশুর ব্যাপারে তো আমার বাড়ির কেউই কিছু জানে না। এখন যদি এই বিষয় নিয়ে কথা শুনে ফেলে তো মস্ত বড় ঝামেলা তৈরি হবে। আর তুই তো সব জানিস ভাই, তোর দিদির কষ্টটা জানার পরেও তুই তার বোনের প্রেমে পড়ে গেলি। দিদি, আমি তোর কষ্টটা বুঝি বলে এটাই করতে চাইছি। মানে আমি খুশিকে পছন্দ করেছি ঠিকই, কিন্তু মনে মনে আমার রাগও আছে। ভাই, তার মানে তুই বলতে চাইছিস খুশিকে বিয়ে করে তুই প্রিয়াংশুর প্রতিশোধ নিবি? ঠিক তাই, তুই একদম ঠিক ধরেছিস। ভাই, আমি তো ভাবতেই পারছি না, তোর প্ল্যানটা তো দারুণ। রিয়া মনে মনে ভাবে, খুব ডিমান্ড দেখিয়েছিল। তুমি খুশি, তাই না? তোমার এবার আমি করছি ব্যবস্থা। আর প্রিয়াংশু তোমাকেও একদিন না একদিন আসতেই হবে ফিরে। ভাই, তুই নিয়ে আর ভাবিস না, আমি খুব তাড়াতাড়ি খুশিদের বাড়িতে যাচ্ছি। কিন্তু ভাই, বাবা আর মা মেনে নেবে খুশিকে বাড়ির বউ হিসেবে? আমাদের ফ্যামিলির সঙ্গে ওদের ফ্যামিলির আকাশ পাতাল তফাৎ। বাবা একটা প্রফেশনে আছে, আর তাছাড়া তোর তো একটা সোসাইটি আছে। তোকে তো তোর বউ হিসেবে সব জায়গায় ওকে পরিচয় করতে হবে। তখন কোনো প্রবলেম হবে না তো তোর? এ নিয়ে তুই ভাবিস না তো। তোর আর প্রিয়াংশুদার বিয়েটা হলে তো বাবা মেনেই নিত। আমি বাবা মাকে বলে রেখেছি, আমার যাকে পছন্দ হবে আমি তাকে বিয়ে করব। ওরা আমার সাথে একমত। ঠিক আছে, তাহলে তো আর কোনো কথাই নেই। কয়েকদিন পর প্রিয়া সেজে গুজে বেরিয়েছে। মা, আমি একটু খুশিদের বাড়ি যাচ্ছি। হঠাৎ খুশিদের বাড়িতে কেন বৌমা? কেন, আমি কি যেতে পারি না? সে তুমি যেতেই পারো, কিন্তু বিনা কারণে কারোর বাড়িতে যাওয়াটা কি ঠিক? কারণ তো অবশ্যই আছে মা। আপনি যদি যাবেন তা আপনিও চলুন। আর তাছাড়া খুশি তো এ বাড়িতে শুধু কাজের মেয়ে ছিল না, এ বাড়ির মেয়ের মতোই ছিল। তাই ওর সঙ্গে দেখা করাটা খুব একটা অন্যায় বলে মনে করছি না। বলেই রিয়া শাশুড়ির সামনে দিয়ে চলে গেল। শাশুড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবছে, কিছু তো একটা ঘটতে চলেছে। হঠাৎ এভাবে যাওয়াটা তো সুবিধার বলে মনে হচ্ছে না। কি করতে চলেছে? আজকাল দেখছি একটু বেশি খুশিকে নিয়ে ভালোবাসা দেখাচ্ছে। কি যে করতে চাইছে কিছুই বুঝতে পারছি না। খুশি, এ কি বড় বৌদি আপনি? হ্যাঁ, এলাম তোমাদের বাড়িতে। এই তোমার বাবা মায়ের সঙ্গে একটু দেখা করব, কথা বলবো। তুমি অফিস যাচ্ছ বুঝি? হ্যাঁ, আমি বেরিয়েছিলাম অফিস যাব বলে। আপনি বসুন না, আমি চা করে দিচ্ছি। এমা, এত ব্যস্ত হইও না, আর আমাকে আপনি আপনি করো না। আমার খুব খারাপ লাগছে আজ। আজ থেকে তুমি আমাকে তুমি বলে ডাকবে। তুমি অফিসে যাও, আমি তোমার বাবা মার সঙ্গে কথা বলেই চলে যাব। আবার তো আসবো, আমি সেদিন না হয় বাড়িতে থাকবে, চুটিয়ে গল্প করব। ঠিক আছে। খুশি কিছু বুঝতে পারছিল না। হঠাৎ আমাদের বাড়িতে চলে আসে, এমন ব্যবহার করছে, কি উদ্দেশ্য? উনি এত ভালো ব্যবহারই বা কেন করছে? আবার মিষ্টিও নিয়ে এসেছে। তারপর খুশি একটু টেনশন করতে করতে অফিসে চলে যায়। খুশির মা রিয়াকে চা করে দিল, টিফিন দিল খেতে। খুশির মা বাবা একটু ইতস্তত বোধ করছিল। এত বড়লোক বাড়ির বউ হঠাৎ বাড়িতে এসেছে। ওরা বুঝতে পারছিল না কি দিয়ে আপ্যায়ন করবে। এত ব্যস্ত হবেন না আন্টি আঙ্কেল, আমি একটা বিষয়ে দরকারি কথা বলতে এসেছি।
খুশির বোন স্কুলে যাবে বলে রেডি হয়ে দাঁড়িয়েছিল। রিয়া বলল, এ কি মনা, তুমি স্কুলে যাবে না? তোমার তো স্কুলে যাওয়ার দেরি হয়ে যাবে। হ্যাঁ যাবো তো। খুশির বোনও আরে আরে তাকাতে তাকাতে চলে গেল। কি ব্যাপার, এই মহিলার তো খুব একটা ভালো ব্যবহার করতো না দিদির সঙ্গে শুনতাম। কে জানি আজকে কি প্ল্যান নিয়ে এসেছে। দিদিকে অফিস পাঠিয়ে দিল, আবার আমাকেও দাঁড়াতে দিচ্ছে না। তারপর সে স্কুলে চলে যায়। খুশির মা বাবা দুজনেই অবাক হয়ে তাকিয়ে থেকে বলল, কি কথা বলুন না। এত ঘাবড়ে যাবার কিছু নেই, আসলে খুশির বিয়ের ব্যাপারে কথা বলতে এসেছিলাম। মা বাবা দুজনেই বলল, খুশির বিয়ের ব্যাপারে? হ্যাঁ, আমার ভাই আদি ও খুব খুশিকে পছন্দ করেছে, আর সেই ব্যাপারেই কথা বলতে এসেছিলাম। আর দেখুন, আমি তো আপনাদের ব্যাপারে সবটা জানি, আর আমার ভাইকেও সবটা বলেছি, কিন্তু ওর একটাই কথা হচ্ছে, খুশিকে খুব ভালো লেগেছে। আর আমি তো ছোটবেলা থেকে খুশিকে দেখেছি, আমি তো চিনি খুব ভালো মেয়ে, আর আমাদের বাড়িতে বউ হয়ে গেলে ও খুব ভালো থাকবে। আর ওর যেরকম ভালো মেয়ে, ওর জন্য একটা ভালো ছেলেরও তো দরকার। আমার ভাই কিন্তু কোনো দিক দিয়ে কম কিছু না। আর আপনারা তো সবই জানেন আমার বাপের বাড়ির সম্বন্ধে। এমা, এভাবে বলবেন না। কোথায় আপনারা আর কোথায় আমরা, এই প্রস্তাবটা তো আমাদের কাছে সামান্য কিছু নয়। কিন্তু মাসিমা, আমি আপনার মেয়ের মতো, আমাকে তুমি করেই বললে ভালো হয়। কিন্তু কিসের? খুশির বাবা প্রস্তাবটা শুনে কিছুতেই মেনে নিতে পারছিল না। নিজের অস্তিত্ব যতটুকু, উনি ততটুকুতেই সীমাবদ্ধ থাকতে ভালোবাসেন। খুব একটা বড় লোকদের সঙ্গে ওঠা বসা করতে অভ্যস্ত নয়। দেখুন মাসিমা, খুশি একটা এখন ভালো চাকরি পেয়েছে, কিন্তু এখনকার দিনে চাকরি করে বলেই যে ভালো ছেলে খুঁজে পাবেন তা কিন্তু নয়। আমি বললাম ভালো, মনে হলে আপনারা ভেবে দেখবেন। এই প্রস্তাবটা শুনে খুশির মা একটু মনে মনে আগ্রহী হয়ে উঠল। আসলে এই ব্যাপারে খুশিরও তো মতামতের প্রয়োজন আছে। ও তো এখন বড় হয়েছে, ওর নিজের পছন্দ অপছন্দ বলে কিছু আছে, সে তো অবশ্যই। কিন্তু আপনাদের কথাটা মেনে নিন চলে, তাই আপনারা যদি রাজি হয়ে যান, ও কিন্তু না করতে পারবে না। আর সব বাবা মাই চায় তার সন্তান ভালো থাকুক, আর ওরও তো বিয়ের যথেষ্ট বয়স হয়েছে। রিয়া ঘুরিয়ে ফিরিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে প্রায় রাজি করিয়ে ফেলল খুশির বাবা মাকে। খুশির বাবা মাও একটু হলো বুঝিয়ে দিল রিয়াকে যে ওরা ওই সম্বন্ধটা নিয়ে একটু হলো রাজি হয়ে গেছে। ভালো সম্বন্ধ আসলে কোন বাবা মা চাইবে না মেয়েকে বিয়ে না দিয়ে ঘরে বসিয়ে রাখতে? সে যতই চাকরি করুক, স্বাবলম্বী হোক, নিজের পায়ে দাঁড়াক, তবুও তো সে মেয়ে, একদিন তো তাকে শ্বশুরবাড়ি যেতেই হবে। তারপর রিয়া ঘর থেকে বেরিয়ে যাবার সময় দেয়ালে টাঙানো ছবিটার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে, তুমি আমাকে যতটা না কষ্ট দিয়েছ, তার দ্বিগুণ কষ্ট আমি তোমাকে দেব। তোমার বাবা মা কত বোকা সহজ সরল, তাই না? আর তুমি তোমার এই বাবা মা ফ্যামিলির জন্য আমাকে কষ্ট দিয়েছ, ঠকিয়েছ তুমি আমাকে। তারপর রিয়া চলে যায়। খুশি বাড়ি এসে সবটা শোনার পর খুব রেগে যায় ওর বাবা মায়ের উপরে। কি করে করতে পারলে তোমরা এটা? একবারও মনে হলো না যে বিয়েটা আমি এখন করতে চাই না? অমনি যেই ভালো সম্বন্ধ চলে এলো, রাজি হয়ে গেলে মেয়েকে ঘর থেকে তাড়িয়ে দেওয়ার জন্য। খুশির মা খুশিকে অনেক বুঝিয়ে বলল, তাড়িয়ে কেন দেব তোকে? আমরাও তো চাই তুই একটা ভালো ঘরে বিয়ে করে সংসার করবি। ছোটবেলা থেকে অনেক কষ্ট করেছিস, তার জন্য ভগবান হয়তো এমন ভালো একটা সম্বন্ধ নিয়ে এসেছে। তুই আর না করিস না। আর একটা বোন আছে তোর মাথার উপরে,
তার কথাও একবার ভেবে দেখ। আর তোর দাদা, সে তো অভিমান করে বাড়িতেই আসে না। যদি তোর বিয়ের খবর শুনে বাড়িতে আসে, ছেলের জীবনে যেই ঘটনা ঘটেছে সেই ঘটনা মেয়েদের জীবনে ঘটুক আমরা কখনোই চাইব না। কে বলেছে মা? চাইছো তো? না হলে এমনটা করতে পারতে যে বড় লোকেদেরকে তোমরা সহ্যই করতে পারো না, সে বড় লোকের বাড়িরই সম্বন্ধ এসেছে বলে অমনি রাজি হয়ে গেলে। আরে বাবা, এই প্রস্তাবটা তো নিজেরাই নিয়ে এসে বলেছে, আমরা তো বলতে যাইনি। তুই কেন বুঝতে পারছিস না? তাছাড়া তোকে তো সবাই চেনে ওই বাড়িতে, কত ভালোবাসে বলতো সবাই। তাহলে বড় মা কেন এলো না মা? আর ছেলে কেমন করে, কেমন কি করে, এসব কিছু জানার প্রয়োজন নেই আমার? সব জানতে পারবি। সামনের সপ্তাহে ছেলের বাড়ি থেকে লোক আসবে, আর তোর বড় মাও আসবে। আর ওই তো যে আজকে এলো আমাদের বাড়িতে, ওই বড় বউও আসবে। এসে পছন্দ করে বিয়ের কথা একেবারে ফাইনাল করে তোকে আশীর্বাদ করে যাবে। খুশি এই কথাগুলো শুনে অবাক হয়ে গেল মনে মনে, খুব কষ্ট পেয়ে ভেঙে পড়ল। কি না করেছি একটা সময় আমি সংসারের জন্য। নিজের পায়ে দাঁড়াবো বলে কত কষ্ট করে এতদিন পর একটা চাকরি জোগাড় করতে পারলাম, সমাজে মাথা উঁচু করে বাঁচার একটা ভরসা খুঁজে পেলাম। আর যেই একটু ভালোভাবে বাঁচতে শুরু করলাম অমনি আমাকে বিয়ে করে নিতে হবে, কারণ আমি শুধুমাত্র মেয়ে বলে, তাও আবার গরিব ঘরের। মা বাবা ও তো দেখছি খুব কম খুশি না আমার বিয়েটা নিয়ে। ওরাও নিশ্চয়ই চাইছে আমি এই বাড়ি থেকে চলে যাই। আমার চাকরি করা, আমার ভালো থাকা, ওদের ভালো থাকা সব একটা বিয়েতে এসে আটকে গেছে। মা বাবা, তোমরা একবারও ভেবে দেখেছো আমি বিয়ে করে চলে গেলে সংসারের পরিস্থিতি কি হবে? বোন এখনো ছোট, বাবা তোমার শরীর এখনো ভালোভাবে সুস্থ হয়ে ওঠেনি। এসব নিয়ে তোকে ভাবতে হবে না। আজ না হয় কাল তোকে পরের বাড়ি তো চলে যেতেই হবে। এখন তো আমাদের ব্যবস্থা আমাদেরকেই করে নিতে হবে। ওদের কথা শুনে খুশি অভিমান করে বলল, ঠিক আছে তাই হবে, কিন্তু একটা শর্ত আছে, বিয়ের পরেও আমি চাকরিটা করে যাব, আর চাকরির পয়সাতেই তোমাদের সংসারের সুবিধে অসুবিধে কিন্তু আমি দেখতে আসব। সেসব নিয়ে তুই ভাবিস না, ওই বাড়ির বড় বউটা বড্ড ভালো, মুখে যাই বলুক মনটা খুব পরিষ্কার, তো সব শর্ত ওরা পূরণ করবে। তারপর খুশিকে ছেলের বাড়ি থেকে দেখতে আসে। খুশিকে দেখে সবাইয়ের খুব পছন্দ হয়, খুশিরও ছেলেকে দেখে পছন্দ হয়। তারপর বিয়ের পাকা কথা ফাইনাল হয়ে যায়, ওরা আশীর্বাদ করে চলে যায়। সেদিন বড় মাও এসেছিল, এসে খুশিকে আশীর্বাদ করে। খুশি খুব কান্না করে বড় মাকে জড়িয়ে ধরে। বড় মা বলে, আমি একটু একটু আন্দাজ করতে পেরেছিলাম রে, কিন্তু আমার কিছু করার নেই। ভগবান যদি সুখে রাখে তুই সুখে থাকবি, তোর সুখ কেউ কেড়ে নিতে পারবে না। তারপর খুশির বিয়েটা খুব অনুষ্ঠান করে রিয়ার ভাই আদির সঙ্গে হয়ে যায়। খুশি বিদায়ের সময় মাকে জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করছিল, বলছিল, মা তুমি তো বলেছিলে আমার বিয়ের খবরটা শুনলে দাদা আসবে, কই আমার বিয়েও হয়ে গেল, আমি শ্বশুর বাড়িও চলে যাচ্ছি, কই দাদা তো এখনো এলো না। ওর মা বলল, জানি রে, হয়তো তোর দাদা সবটা শুনছে, দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, সামনে আসতে পারছে না। দেখিস একদিন ঠিক আসবে আর তোর সঙ্গে দেখা করে আসবে গিয়ে। তুই আমাদেরকে নিয়ে চিন্তা করবি না, মন দিয়ে সংসার করবি। বিয়ের বেশ কিছুদিন পর খুশি একদিন অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে বেরোলো। খুশির বর আদি জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছ তুমি? খুশি বলল, কেন, আমি অফিসে যাচ্ছি। আদি বলল, ওসব অফিস টফিস ছাড়ো, তোমার আর চাকরি বাকরি করা হবে না। খুশি বলল, মানেটা কি? বিয়ের আগে তো এরকম কোনো কথা ছিল না যে আমি বিয়ের পরে চাকরি করতে পারবো না, আর আমি তো সবটা বলেছি।
খুশির শাশুড়ি এসে বলল, দেখো বৌমা, সে তুমি বিয়ের আগে কি করেছো না করেছো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এখন তুমি এই বাড়ির বউ, আর আমাদের কিসের অভাব আছে, কোন দিক দিয়ে কিছু কম আছে? তাই তোমার ওই সামান্য চাকরি বাকরি করার কোনো দরকার নেই। খুশি অনেক অনুরোধ করার পরেও খুশিকে অফিসে যেতে দিল না। খুশি অনেক কান্নাকাটি করলো, অনেক বুঝিয়ে বলল আদিকে, কিন্তু আদি একটাই কথা বলে দিল খুশিকে, চাকরি করতে দেবে না। ওকে সাধারণ একটা বাড়ির বউয়ের মতন হয়ে জীবনযাপন করতে হবে, ওর যা চাওয়া পাওয়া সবটা আদি পূরণ করে দেবে। খুশি ভেতরে ভেতরে ভীষণ ভেঙে পড়ল, রোজ বসে বসে কান্না করত, মন খারাপ করে থাকতো। বাড়ির কথা মনে পড়লে ওর ভীষণ কষ্ট হতো। কি জানি বাড়িতে কিভাবে চলছে ওরা। মা তো বলেছিল বিয়ের পরে আমি চাকরিটা করতে পারবো, আর চাকরির যে পয়সাটা পাবো সেটা দিয়ে ওদের অনেক সাহায্য করতে পারবো, কিন্তু এখন তো সেটাও সম্ভব না। খুশি ওই বাড়িতে যাক, বারবার দেখা করে আসুক, সেটা ওর শাশুড়ি পছন্দ করে না। আদিও একই রকম ব্যবহার করতে লাগলো। রিয়া খুশির এই অবস্থা দেখে মনে মনে বেশ আনন্দ পেত। বাপের বাড়ি গিয়ে খুশিকে নানান কারণে নানানভাবে অপমান করার চেষ্টা করত। প্রতিবাদ করার তো দূরের কথা, খুশি দিন দিন যেন বোবা হয়ে যেতে লাগলো। ওর মুখের ভাষা হারিয়ে ফেললো। মনে মনে শুধু একটা কথাই ভাবতো, কি অপরাধ করেছিলাম আমি, কি ক্ষতি করেছিলাম, আমার সঙ্গে এমনটা কেন হলো, কেন করছে এরা এরকম। আদি প্রয়োজনের জন্য খুশিকে ভালোবাসতো, বাদবাকি সময় শুধু খুশিকে কষ্টই দিয়ে যেত। একদিন ওর দিদির সঙ্গে ফোনে কথা বলছিল খুশি, আড়ালে দাঁড়িয়ে কথাগুলো শুনে ফেলল। দিদি তোর কথা অনুযায়ী সব ঠিকঠাক চলছে, খুশি একদম জব্দ হয়ে গেছে, না তো চাকরি করতে যেতে পারলো, না ওর বাবা মায়ের ভালোভাবে যোগাযোগ রাখতে পারছে। খুশি আদির কথাগুলো শুনে অবাক হয়ে যায়। বড় বৌদি এসব করাচ্ছে, কিন্তু কেন? এখন বুঝতে পেরেছি কেন উনি এত ভালো ব্যবহার করতো আমার সঙ্গে, কিন্তু কিসের রাগ আমার উপরে। খুশির বোন একদিন ফোন করলো খুশিকে, দিদি তুই কেমন আছিস, অনেক দিন হয়ে গেছে তোকে দেখি না, তুই আসিস না দেখা করতে, মা বাবা ভীষণ খারাপ, মন খারাপ করে, মায়ের শরীরটাও ভালো নেই, তুই একদিন আয় না। খুশি ফোনে কথা বললে আদি পাশে দাঁড়িয়ে সব শোনে। তোমার বাড়ি থেকে এত কিসের জন্য ডাকাডাকি করছে, তুমি বলে দাও তুমি এখন যেতে পারবে না, আর তাছাড়া বিয়ের এখনো 2 মাস হলো না, এর মধ্যেই ওরা তোমাকে দেখার জন্য অস্থির হয়ে পড়েছে। খুশির হাত থেকে আদি ফোনটা কেড়ে নেয়। শোনো, তুমি বাপের বাড়ি নিয়ে বেশি বাড়াবাড়ি করবে না, যেটুকু কথা বলতে দিচ্ছি সেটাও দেব না। খুশি প্রচণ্ড রেগে উত্তেজিত হয়ে বলে, কেন করছেন এরকমটা আমার সঙ্গে, কি ক্ষতি করেছি আমি আপনাদের? আমার সঙ্গে যদি এরকমটা করতে থাকেন আমি বাধ্য হব পুলিশের কাছে যেতে। আদি খুশির কথা শুনে অনেকটাই নরম হয়ে যায়, মনে মনে ভাবে আমি কি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি খুশির প্রতি। খুশিকে ফোনটা দিয়ে বলে, ঠিক আছে তুমি কথা বলবে, কিন্তু ঘন ঘন বাপের বাড়ি যাওয়াটা আমি কিন্তু একদম পছন্দ করি না। বোন বলেছে মায়ের খুব শরীর খারাপ, আর আমি মাকে দেখতে যাব। আদি বলল, ঠিক আছে আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব, আর সঙ্গে করেই নিয়ে আসব, তুমি রাজি তো? খুশি মাথা নেড়ে বলল, তাই হবে। খুশি ভাবতেই পারেনি যে ওকে বিয়ে করে নিয়ে গিয়ে ওর সঙ্গে এমনটা করবে, আর কেন এরকম করছে, কিসের জন্য করছে, ওর কাছে কোনো কারণ জানা ছিল না, তাই ও প্রথম প্রথম খুব একটা কিছু বলতো না। আর 5টা মেয়ে যেরকম স্বপ্ন নিয়ে একটা সংসার শুরু করে, স্বামীকে ভালোবাসতে শুরু করে, ও ঠিক সেরকমই করে শুরু করেছিল। আদিকে স্বামী থেকে বন্ধু বেশি ভেবেছিল। সেই আদি যখন ওর সঙ্গে এরকম ব্যবহার করতে শুরু করলো, ও আর চুপ করে থাকতে পারলো না, প্রতিবাদ করতে শুরু করে দিল।
তারপর খুশি ওর মায়ের কাছে গিয়ে কেঁদে কেঁদে সবটাই বলল। আদি বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। ও যে বড়লোক বাড়ির ছেলে সেটা সবসময় খুশির বাড়িতে গিয়ে আবেভাবে বোঝানোর চেষ্টা করত। বাড়িতে বসতে বললে বসতো না, কিছু খেতে দিলে খেত না। খুশির মা কেঁদে কেঁদে বলল, আমি কখনোই ভাবতে পারিনি যে ওরা ভালো ভালো কথা বলে বিয়ে করে নিয়ে গিয়ে এরকম ব্যবহার করবে তোর সাথে। ওরা যা বলেছে এখন তো সবটাই উল্টো। তুই ভেঙে পড়িস না মা। তুই তো ছোটবেলা থেকে কোনো কিছুই হার মেনে নিসনি, তাহলে কেন তুই এখন এত ভেঙে পড়ছিস? একটু ধৈর্য ধর, সহ্য করে নে। দেখ ওরা কি করতে চাইছে তোর সাথে। সময়ের উপরে ধৈর্য ধর, মাথা ঠান্ডা রাখ। আমাদের নিয়ে এত চিন্তা করিস না, আমরা ঠিক আমাদের সংসার চালিয়ে নিতে পারবো। ওর মায়ের কথাগুলো মন দিয়ে শুনে আবার আদির সঙ্গে শ্বশুর বাড়িতে চলে আসে। তারপর থেকেও নিজেকে নিজের মতন করে মানিয়ে নিতে শুরু করে। খুব ঠান্ডা চুপচাপ হয়ে থাকে সারাদিন, প্রয়োজনের বেশি কথা বলে না। দিন দিন ওর ওই পরিবর্তন দেখে আদির যেন ওর প্রতি আলাদা একটা অনুভূতি তৈরি হয়। ধীরে ধীরে খুশির প্রতি ভালোবাসা তৈরি হয়। খুশি সময়ের সাথে সবটা মানিয়ে নেয়। কি হচ্ছে কেন হচ্ছে এসব না জেনে শুধু নীরবে সংসার করে যায়। একদিন কাজকর্ম সব সেরে বিকেলের টাইমে ছাদে গিয়ে একলা দাঁড়িয়ে থাকে। সূর্যটা প্রায় ডুবছে ডুবছে ভাব। সূর্যের দিকে তাকিয়ে আনমনে ভাবতে থাকে সিঁথিতে সিঁদুর, কপালে লাল টিপ জল জল করছে। খোলা চুল, নতুন বউ, রূপ যেন ওর মধ্যে ঝরে ঝরে পড়ছে। নিজেকে নিজে প্রশ্ন করে, স্বপ্ন দেখা এত আকাঙ্ক্ষা কিসের জন্য? সবই যখন এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে যায়। আদি অফিস থেকে বাড়ি এসে খুশিকে সারা ঘরে কোথাও খুঁজে পায় না। এই ঘর ও ঘর খোঁজার পরে যখন দেখতে না পায় ভীষণ অস্থির হয়ে ওঠে। তারপর ব্যাগটা ফেলে রেখে ছুটে ছাদে চলে যায়। গিয়ে দেখে খুশি অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ খুশি তাকিয়ে দেখে আদি ওর সামনে দাঁড়িয়ে আছে। এক পলকে তাকিয়ে ওর মধ্যে উদ্বিগ্ন কাজ করছে। কিছু বলতে চেয়েও কিছু বলতে পারছে না। খুশি জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোমার? তুমি কি কিছু বলবে? না, কিছু বলবো না। তুমি এখানেই আছো তো? খুশি বলল, হ্যাঁ, আমি তো এখানেই আছি। বাড়িতে ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু ছাদে গিয়ে ঘুরে আসি। আর এখানে এসে সূর্য ডোবার এই অপরূপ সৌন্দর্যটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। ঠিক আছে, তুমি তাহলে এখানেই থাকো। বলেই আদি আবার নিচে চলে এলো। খুশি তাকিয়ে তাকিয়ে দেখে, বলে, কি হলো হঠাৎ এমন করে এসে আবার এমন করেই বা চলে গেল কেন? একদিন রিয়ার শাশুড়ি জিজ্ঞাসা করলো, বড় বৌমা খুশি কেমন আছে? বেশ অনেক দিন হয়ে গেল মেয়েটার কোনো খবর পাই না। রিয়া, খুশি খুশি তো ভালোই আছে। আর তাছাড়া আমাদের বাড়িতে খারাপ বা থাকতে যাবে কেন? আর আমার ভাই তো ওকে ভীষণ ভালোবাসে। খুশিকে চাকরি করতে দেয় না, ওকে তো সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছু আবদার বাড়ির সবাই মিটিয়ে দেয়। মা বাবা সবাই খুব ভালোবাসে। আর ভাই তো খুশিকে একেবারে চোখে হারায়। চাকরি করতে দেয় না মানে খুশি চাকরি করে না? না, খুশি তো কবেই চাকরি করা বন্ধ করে দিয়েছে। কেন, আপনি জানেন না? আপনার কাছে ফোন করে না খুশি? না, ও তো আমার কাছে সেই বিয়ের প্রথম দিকেই একবার দুবার ফোন করেছিল, তারপর থেকে তো আর কোনো ফোনই করে না। আমি যে অবশ্য দু একবার করেছিলাম, কিন্তু ওর ফোনটা নট রিচেবল। রিয়া মনে মনে ভাবছে, আমি তোমাকে বেশ কয়েকটা কথা গুছিয়ে বলে দিলাম, কিন্তু আমিও তো জানি না সত্যি খুশি আর দিদির সম্পর্কটা কেমন চলছে। ভাই দেখছি আজকাল একটু ফোন করছে না, কমই ফোন করছে। আর ফোন করলেই খুব ব্যস্ততা দেখায়। আমার তো একদিন ওই বাড়িতে গিয়ে দেখতে হবে খুশি কেমন আছে। বড় বৌমা, কি এত ভাবছো? না মা, আসলে খুশির কথা খুব মনে পড়ছিল, তাই ভাবছিলাম একবার ওই বাড়ি থেকে ঘুরে আসি। খুশির কথা যখন মনে পড়ছে, খুশিকেই আমাদের বাড়িতে ডেকে নাও না, কয়েকদিন এসে থেকে যাবে। ওর ঘোরাও হয়ে যাবে আর আমাদের সঙ্গে দেখাও হয়ে যাবে। না, আপনি তো সবই জানেন, খুশিকে ছাড়া ভাই এক মুহূর্ত থাকতে পারে না, আরও হয়তো রাজি হবে না।
আমাদের বাড়িতে খুশিকে পাঠানোর আমি গিয়েই ঘুরে আসি আর দেখে আসি, আর ও যদি আসতে চায় তো আমি সঙ্গে করে নিয়ে আসবো। মেয়েটার কথা বড্ড মনে পড়ে। এই কিছুদিন আগে আমাদের বাড়িতে এসে কত কাজবাজ ঘোরাঘুরি করতো চোখের সামনে, আর এখন সে অন্য বাড়ির বউ হয়ে মন দিয়ে সংসার করছে। কিন্তু আমার একটা বিষয় বড্ড খারাপ লাগছে, খুশি চাকরিটা করতে পারছে না। রিয়া মনে মনে বলছে, আপনার খারাপ লাগাটা যে আমার কাছে ভালো লাগা তৈরি হয়েছে মা, সেই আনন্দটা আমি যে হাতছাড়া করতে দেব না। তারপর হঠাৎ একদিন রিয়া চলে গেল বাপের বাড়িতে। রিয়ার শাশুড়ি রিয়ার আচার আচরণ ব্যবহার দেখে খুবই অবাক হয়ে যাচ্ছিল। সত্যি কি বড় বৌমা পাল্টে গেছে? খুশির সঙ্গে যে ব্যবহার করছে আর আজকের দিনে যে ব্যবহারটা করছে সেটা তো আমি কিছুতেই মেনে নিতে পারছি না। হয়তো খুশি ওর ভালোবাসা দিয়ে সবার মন জয় করে নিয়েছে। অভাবের সংসারের মেয়েটা অনেক স্ট্রাগল করে বড় হয়েছিল, অনেক স্বপ্ন দেখেছিল, সফল হলো, কিন্তু একটু বড় না হতে হতেই বিয়ে হয়ে গেল মেয়েটার। যাক, ভগবানের কাছে প্রার্থনা করি মেয়েটা যেন ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে, সুখে সংসার করতে পারে। রিয়ার বর অফিসে যাবে বলে নিচে এলো। মা, তুমি একা একা এখানে কার সঙ্গে কথা বলছো? আরে এই তো বড় বৌমা হঠাৎ করে বাপের বাড়িতে গেল, তুই গেলি না বাবাই? না মা, আমার অফিসে একটু কাজের চাপ আছে, আর তাছাড়া তুমি তো জানো আমার শ্বশুরবাড়িতে যেতে খুব একটা ভালো লাগে না। হ্যাঁ রে বাবাই, তোরা রিয়ার মধ্যে কি কোনো সমস্যা চলছে? মা, এসব প্রশ্ন কেন করছো? তোমাদের বৌমার প্রয়োজন ছিল, পেয়ে গেছো তো ব্যাস। আমি অফিসে গেলাম, আমার আসতে একটু লেট হবে, আমি টুবাইকে বলে দেবো তোমার প্রেশারের ওষুধটা আনিয়ে দেবে। তারপর অফিসের ব্যাগটা নিয়ে ওর মায়ের সামনে দিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে চলে যায়। বাবাই এমনভাবে কথা বলে চলে গেল, কেন সে বিয়ের পর থেকে দেখি ছেলেটাকে কেমন যেন চুপচাপ থাকে সব সময়। তবে কি ও ভিতরে ভিতরে কষ্টে আছে? এই মেয়েটার সঙ্গে বিয়ে করে কি আমরা কোনো ভুল করেছিলাম? আরে দিদি, তুই কেমন আছিস বল? আর দাদাভাই এলো না? আমি ভালো আছি। আর তোর দাদাভাই আমার সঙ্গে কবে এসেছিল? তোর তো সারাক্ষণ ওই অফিস আর কাজ নিয়েই ব্যস্ত, আর এখন তো আরও চাপ বেড়ে গেছে। খুশি চাকরিটা ছেড়ে দেওয়ার পর সমস্ত দায়িত্ব তোর দাদাভাইয়ের ঘাড়ে এসেছে। আচ্ছা, বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে কেন? কোথায় সবাই? মাকে দেখতে পাচ্ছি না। আর আসলে মা আর খুশি একটু ডক্টরের কাছে গেছে। হঠাৎ ডাক্তারের কাছে কেন? সিরিয়াস কিছু হয়েছে মায়ের? কি হয়েছে রে? না, মায়ের কিছু হয়নি, আসলে খুশির বেশ কিছুদিন ধরে একটু শরীর খারাপ। ও আচ্ছা, এই ব্যাপার। তো হঠাৎ এত পরিবর্তন, সব ভুলে গেছিস? ভাই, আজকাল আর ফোনও করিস না, নানান কাজের ব্যস্ততা দেখাস, দিদির কষ্টের সব কথা ভুলে গেলি? খুশির প্রেমে হাবুডুবু খাচ্ছিস মনে হচ্ছে। দিদি, এসব কি বলছিস বলতো তুই? ঠিকই বলছি, যা করার কথা ছিল, তা হবার কথা ছিল, তা তো কিছুই হচ্ছে না, বরং উল্টোটাই হচ্ছে। দিদি, আমি যথেষ্ট কষ্ট দিয়েছি খুশিকে, আর ইভেন বাড়ির সবাই ওর সঙ্গে খুব খারাপ ব্যবহার করে। ঠিক আছে, এরকম ব্যবহার ততদিনই করবি যতদিন না প্রিয়াংশু এসে আমার পায়ে ধরে ক্ষমা চাইছে। আমি জানি তুই মাঝে মাঝে খুশিকে ভালোবেসে ফেলবি, তাই তোর একটু কষ্ট হবে, কিন্তু এই কষ্টটা দিয়ে যেতেই হবে তো দিদির কষ্টের কথা ভেবে। কিন্তু দিদি, এভাবে আর কতদিন? খুশি কিন্তু চুপচাপ আছে ঠিকই, কিন্তু তুই ভালো করেই জানিস ও কিন্তু প্রতিবাদী মেয়ে। আমাদের এই অন্যায়টাকে ও মুখ বুঝে মেনে নেবে না। মেনে নেবে না মানে? ওর বাইরে যাওয়া আসা সব বন্ধ করে দিবি ব্যাস। আর ও তো চাকরি করতে পারছে না, আর চেষ্টা করবি ফোনে যেন বেশি কথা কারোর সঙ্গে না বলে। খুশি ঘরে ঢোকার মুখে ওদের কথাগুলো শুনতে পেয়ে দাঁড়িয়ে পড়ে। দিদি আর ভাইয়ের কথাগুলো শুনে অবাক হয়ে যায়। এই বড় বৌদি আমার ভাইয়ের ভালোবাসা? কিন্তু আমি কী দোষ করেছি আমার সঙ্গে কেন এমন ব্যবহার করছে? আর আদির কি রূপ দেখছি আমি? টাকা পয়সার ক্ষমতার জোরে এতটা নিচে নামতে পারে এরা?
খুশির পেছন দিয়েও শাশুড়ি মা এসে বলল, এ কি, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? না মা, আসলে আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম, আপনি আসতে দেরি করছেন দেখে চলে এলাম। আমার জন্য অপেক্ষা করছিলে কেন? আমি তো তোমাকে বলেই দিয়েছি যে আমি ফলগুলো নিয়ে আসছি, তুমি চলে যাও। খুশির শাশুড়ি বেশ কড়া। আমি যে যা খুশির উপর কথাগুলো বলল, খুশি মুখটা নিচু করে দাঁড়িয়ে থাকলো। আদি আর রিয়া কথা বলতে বলতে হঠাৎ চুপ হয়ে যায়। ও মা রিয়া, তুই কখন এলি? এই তো এখনই আসলাম, এসেই শুনলাম তুমি আর খুশি মিলে ডাক্তারের কাছে গেছো। তা মা খুশি, তোমার বেশ বন্ধু হয়ে গেছে দেখছি। তুমি তো আর শাশুড়ির দায়িত্ব পালন করতে পারবে না দেখছি। তা যা বলেছিস, তা বলি বন্ধু না হলে শত্রুটা হব কি করে? মা তুমি যা বলো আজকাল। তারপর ওরা সবাই মিলে মা মেয়ে হাসাহাসি করতে লাগলো। খুশি চুপচাপ দাঁড়িয়ে আছে। হঠাৎ রিয়া বলল, তা খুশি, তুমি কেমন আছো? আর তোমার শরীর খারাপ শুনলাম, কি হয়েছে তোমার? আমি ভালো আছি বড় বৌদি, ওই আসলে একটু। হঠাৎ খুশি শাশুড়ি বলল, তুমি ঘরে যাও, ফ্রেশ হয়ে নাও, আমি বলছি। আদি জিজ্ঞাসা করলো, মা কি বললো ডাক্তার? আর কি বলবে, যা হওয়ার তাই হয়েছে। রিয়া, মানে? মানে খবরটা আনন্দের, কিন্তু আনন্দ করতে পারছি না। এতবার করে সাবধান করার পরেও এত তাড়াতাড়ি বেবি নেওয়ার প্ল্যান করে ফেললি তোরা? মা তার মানে খুশি? হ্যাঁ, খুশি প্রেগনেন্ট। যেটাই ভেবেছিলাম সেটাই হয়েছে। রিয়া আদির মুখের দিকে তাকিয়ে থাকে। আদি বলে, প্লিজ দিদিয়া, তুই এই মুহূর্তে কিছু আলোচনা করিস না খুশিকে নিয়ে। ও যদি শুনে তাহলে ওর খুব খারাপ লাগবে। আমি পরে এই বিষয় নিয়ে খুশির সঙ্গে আলোচনা করব, আর যত তাড়াতাড়ি সম্ভব প্রবলেমটাকে সমাধান করার চেষ্টা করব। যে খবরটা শুনলে বাড়ির প্রত্যেকটা মানুষের আনন্দে পাওয়ার কথা, খুশি হওয়ার কথা, সেই খবরটা শুনে যেন সবাই কেমন ভাব নিল, রিয়ার মধ্যে একটা অস্বস্তি কাজ করতে থাকলো। একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের মা হওয়ার খবরটাও কিছুতেই মেনে নিতে পারছিল না। শুধুমাত্র নিজের কিছু ইচ্ছে চাওয়া পাওয়া পূরণ হয়নি বলে তাই খুশির উপর দিয়ে সেই প্রতিশোধটা নিতে চাইছিল। কিন্তু একবারও ভেবে দেখেনি যে নিজের ভুল অন্যায়গুলো দিয়ে অন্যের কখনো ক্ষতি করা যায় না। তারপর যা হলো। আদি, খুশি, আমার ওয়ালেটটা কোথায় দেখেছো? খুশি, তুমি কোথায় রেখেছো? আমি কি করে জানবো? তুমি কি করে জানবে মানে? তুমি আমার বউ, আর আমার কোনো জিনিস কোথায় থাকবে না থাকবে সেটা জানার দরকার সবার থেকে তোমার আগে। আর তুমি ভালো করেই জানো, অফিসে যাওয়ার আগে আমার সমস্ত জিনিস আমার হাতের কাছে চাই। খুশি কোনো কথার উত্তর না দিয়ে চুপচাপ ঘর থেকে বেরিয়ে যায়। কি হলো খুশি, কোনো কথা বলছো না তো? চুপচাপ চলে যাচ্ছ? খুশি ভালোভাবে বুঝতে পেরে গেছিল যে আদি অকারণে ওর সঙ্গে অশান্তি করতে চাইছে। কি হলো আদি, তুই এত চিৎকার চেঁচামেচি করছিস কেন? দেখো না মা, আমার ওয়ালেটটা কোথাও খুঁজে পাচ্ছি না। তখন থেকে জিজ্ঞাসা করছি খুশিকে, কিন্তু কোনো উত্তরই দিচ্ছে না। দেখো, উত্তর দিচ্ছে না, চুপচাপ আছে। মানে তাহলে ওই তো রেখেছে। ছি খুশি, তোমার টাকার প্রয়োজন, তুমি তো ওকে বললেই পারতে। তুমি চুরি করে রেখে দিয়েছো? মা এসব কি বলছেন আপনি? আমি কেন চুরি করতে যাব? আর আমি সত্যি জানি না যে ও কোথায় রেখেছে। চুপ করো তুমি, মিথ্যা কথা বলবে না। দেখো, আমাদের ঘরে এরকম হাজার জিনিস পড়ে থাকে, টাকা পয়সা কোথায় না কোথায় থাকে কেউ হাত দেয় না। এরকম আগে কখনো হয়নি, আজ প্রথম দেখছি। আদি প্রচণ্ড রেগে যায় খুশির উপরে, আর সবার কথা অনুযায়ী ও খুশিকে সন্দেহ করতে শুরু করে দেয়। খুশি প্রথমে চুপচাপ থাকার পর একের পর এক মিথ্যা বদনাম ওর উপরে সহ্য করতে না পেরে প্রতিবাদ করতে শুরু করে। আর ঠিক তখনই আদি রেগে গিয়ে খুশির গালে একটা চড় মেরে দেয়। ঠিক তখনই রিয়া সিঁড়ি থেকে নামতে নামতে বলে, এ বাবা, ভাই তুই ওকে কেন মারছিস? তোর ওয়ালেটটা তো উপরের ঘরে টেবিলের উপরে ছিল। দিদিয়া, তুই তাহলে এতক্ষণ বলিসনি কেন?
আমি কি করে জানবো বল? তুই এটা খুঁজে বেড়াচ্ছিস। আমি তো উপরের ঘরে কানে হেডফোন দিয়ে গান শুনছিলাম। তারপর আদি খুশির মুখের দিকে তাকিয়ে মুখটা নিচু করে রিয়ার হাত থেকে ওয়ালেটটা নিয়ে অফিসে চলে যায়। রিয়া, সরি খুশি, আমি ভাইয়ের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। আসলে ওর এতটাই মাথা গরম না, ওর রাগটা কন্ট্রোল করতে পারে না। খুশি কাঁদতে কাঁদতে নিজের ঘরের দিকে চলে যায়। সবই ছিল রিয়ার প্ল্যান, যে করে খুশিকে আদির কাছে ছোট করবে বলে, ওদের দুজনের মধ্যে অশান্তি সৃষ্টি করবে বলে ওই লুকিয়ে রেখেছিল ওয়ালেটটা। খুশিও কিছু না বলে রিয়ার মুখের দিকে একবার তাকিয়ে ঘরে ঢুকে যায় আর শুধু সময়ের অপেক্ষা করে। রিয়াকে ওর শাশুড়ি ফোন করে বলল, কি হলো বড় বৌমা, তুমি যে বলে গেলে তুমি বেশি দিন থাকবে না, চলে আসবে, তো তুমি এখনো বাড়িতে আসছো না কেন? তোমার শরীর খারাপ হয়েছে নাকি? আর বাবু দেখছি আজকাল রোজ প্রায় রাত করে বাড়ি ফিরছে অফিস থেকে, তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে আসো, স্বামীর প্রতি কর্তব্য আর ভালোবাসাটা হারিয়ে ফেলো না। শাশুড়ি মা হিসেবে এর থেকে আর বেশি কিছু তোমাকে আমি বলতে পারবো না। রিয়া ওর শাশুড়ির কথাটা শুনে একটু চিন্তিত হয়ে পড়ে, ভাবতে শুরু করে যে বাবু কি তাহলে আজকাল। তারপর আর বেশি দেরি না করে নিজের বাড়িতে ফিরে আসে। আদি অফিস থেকে ফিরে এসে দেখে খুশি আনমনে নিজের ডায়েরিতে কি যেন লিখছে। দেখে মনে হলো খুশি খুব আপসেট হয়ে আছে। আদি সকালের ঘটনাটার জন্য খুশির কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করলো। শুধু শুধু ওরকে অনেকগুলো কথা শুনিয়ে দিয়েছি এবং হাতও তুলেছি ওর গায়ে। তারপর আদি খুশির কাছে কি বলল, ভেরি সরি খুশি, আই এম রিয়েলি ভেরি ভেরি সরি। ওর কথাতে খুশি কোনো রিয়াকশান না করে আদি খুশির গায়ে হাত দিয়ে বলল, কি হলো, কিছু বলছো না যে? আমি জানি তোমার খুব খারাপ লেগেছে, কিন্তু বিশ্বাস করো আমি সবটা না জেনে করেছি। খুশি প্রচণ্ড পরিমাণে রেগে গিয়ে বলল, তোমার সাহস কি করে হয় আমার গায়ে হাত দেওয়ার? আদি অনেকটাই নরম হয়ে বলল, বিশ্বাস করো আমি সত্যিই খুঁজে পাচ্ছিলাম না এটা কোথায় ছিল, আর যা হয়েছে সবটাই না জেনে হয়েছে। খুশি এতটা পরিমাণে রেগে গিয়েছিল যে ওর ধৈর্যের সীমা ভেঙে গিয়েছিল। ও প্রতিবাদের শেষ শিখরে পৌঁছে গেল। জোরে জোরে চিৎকার করে করে কথা বলতে লাগলো, কিছু না জেনে হয়নি, যা হচ্ছে সবটা তোমাদের, সবটা জেনে হচ্ছে। মানে কি বলতে চাইছো তুমি? এসব আমি জেনে শুনে করেছি তোমার সঙ্গে? হ্যাঁ, তুমি আর তোমার দিদি মিলে এই সমস্ত প্ল্যান করে করেছো এবং ভবিষ্যতে করতে চাই। কি ভেবেছিলে তোমরা আমি বোকা? তোমাদের কোনো প্ল্যানই আমি বুঝতে পারবো না? তোমাদের সমস্ত চালাকি আমি ধরে ফেলেছি। আদি, কি বললে তুমি? তুমি আমাদের সমস্ত চালাকি ধরে ফেলেছো? কি চালাকি ধরে ফেলেছো? আমরা প্ল্যান করছি, কি প্ল্যান করছি? যা বলেছি আমি ঠিকই শুনেছো। দেখো খুশি, তুমি কিন্তু এবার বড্ড বেশি বাড়াবাড়ি করছো। আমি বাড়াবাড়ি করছি? বাড়াবাড়ি তো তোমরা করছো। আদি, তোমার সাহস তো কম নয়, তুমি গলা জোর করে ঝগড়া করছো। আমি বারবার বলছি যে আমি না জেনে সবটা করেছি, আমি স্বীকার করার পরেও তুমি আমার কথাটা বিশ্বাস করছো না। তোমাকে আমার ভালো লেগেছিল তাই তোমাকে আমি বিয়ে করেছিলাম। এখন তো বুঝতে পারছি তোমার কোনো যোগ্যতাই ছিল না আমার বউ হওয়ার। খুশি, আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন না করে নিজের যোগ্যতা নিয়ে প্রশ্ন করো। আদি কিছুটা হলেও অনেকটা নিজেকে পাল্টে নিয়েছিল। মনে মনে খুশিকে একটু একটু করে ভালোবাসতে শুরু করেছিল। কিন্তু খুশির এই আজকের প্রচণ্ড পরিমাণে রাগ আর এই ঝগড়া করার সাহসিকতা দেখে ও আবার নিজের রূপে ফিরে এলো। তোমার মতো মেয়ে আর আমার পিছনে হাজারটা লাইন দিয়ে ঘুরে বেড়ায়, ঠিক আছে? তোমার যোগ্যতা তো লোকের বাড়ির কাজ করে খাওয়ার, নেহাত একটা চাকরি পেয়েছো তাই। তোমার এই ডিমান্ড না আমি 1 মিনিটের মধ্যে গুছিয়ে দিতে পারি। খুশি সেদিন আদির জঘন্য রূপ দেখে ও ভেবেই নিয়েছিল যে ওর সঙ্গে আর কোনোদিন সংসার করা হবে না। তাই ও শেষবারের মতন অন্যায়ের প্রতিবাদটা করতে চেয়েছিল। সত্যিটা সবার সামনে আনা দরকার। খুশি, ও তাহলে সেদিন এই কাজের মেয়েটাকে কেন বিয়ে করতে গিয়েছিলে? শুধুমাত্র দিদির ভালোবাসার প্রতিশোধ নেবে বলে?
আদি, একদম ঠিক ধরেছ। তোমার দাদা যেরকম আমার দিদির জীবনে কষ্ট দিয়েছে, বিশ্বাসঘাতকতা করেছে, ঠিক তেমনভাবেই তোমার জীবনটা আমি হেল করে ছাড়বো। খুশি, সেটা কোনো দিনই সম্ভব হবে না, কারণ তোমরা যে ভুল ধারণাটা নিয়ে বসে আছো না, সেটা সম্পূর্ণই মিথ্যে। তোমার দিদিকে কষ্ট দেওয়ার জন্য আমার দাদা কোনোভাবেই দায়ী ছিল না। আদি, ও রিয়েলি? তো সত্যিটা কি তোমার মুখ দিয়েই শুনবো? তোমার দাদা ভাই তাহলে এতদিন পালিয়ে বেড়াচ্ছে কেন? সত্যিটা আমি বলছি। বাবা, তুমি? হ্যাঁ আমি। ছি আদি, তুমিও যে তোমার দিদির মতো মানুষ হয়ে উঠতে পারোনি সেটা আমি আগেই আন্দাজ করেছিলাম। আর তুমি তোমার দিদির মতো এই মেয়েটার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করে দিয়েছো। দাদার প্রতিশোধ আর বোনের উপর দিয়ে নিতে চাইছো। শুনবে সেদিন কেন এই ছেলেটা তোমার দিদিকে কথা দিয়েও আসতে পারেনি? তার কারণ ছিলাম শুধুমাত্র আমি। বাবা, হ্যাঁ, প্রিয়াংশুকে আমি সেদিন নিজেই মানা করেছিলাম যাতে রিয়াকেও কোনো দিন না বিয়ে করে। কিন্তু বাবা কেন? তুমি তো জানো দিদিয়া প্রিয়াংশুদাকে কতটা ভালোবাসতো। কতটা ভালোবাসতো সেটা আমার থেকে নিশ্চয়ই বেশি কেউ জানবে না। তার আগে বৌমা তুমি বলো, তোমার দাদা ভাইয়ের কথাটা পরেরটা না হয় আমি বলছি। খুশি, আমি আর আমার বোন তখন অনেকটাই ছোট। দাদা ভাই পড়াশুনোয় বরাবরই খুব ভালো ছিল। আমাদের সংসারে খুব একটা আর্থিক অবস্থা ছিল না। বাবা রোজগার করে অনেক কষ্টে দাদাভাইকে পড়াশুনো করাতো, আর দাদাভাই নিজের স্কলারশিপের টাকায় পড়াশুনোটা চালিয়ে যেত। হঠাৎ একদিন দাদাভাই বলল যে ও একটা মেয়েকে ভালোবাসে। বাবা বলেছিল, এখনও তুই নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করতে পারিসনি, পড়াশুনোটা ঠিকঠাক কমপ্লিট হয়নি, তার আগে কোন ডিসিশন নিয়ে নিস না। দাদাভাই বলল যে ও একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছে আর বিয়েটা ওকে করতেই হবে। বাবা যখন জানতে চেয়েছিল যে কে এমন বাড়ির মেয়ের সঙ্গে সম্পর্ক করেছে, তখন ও বলল যে ভীষণ বড় লোকের মেয়ে। বাবা শুনে একটু আপত্তি করেছিল, বলেছিল আমরা যেমন তেমন বাড়ির মেয়ের সঙ্গে সম্পর্ক করলে বোধহয় বেশি ভালো হতো। কিন্তু দাদার সেদিন একটাই কথা, বলল যে ও যাকে ভালোবেসেছে তাকেই বিয়ে করবে। কিন্তু বাবা সেদিন বলেছিল যা করবে বাড়িতে জানিয়ে করবে, সে যেমন বাড়ির মেয়েই হোক না কেন, তাকে আগে আমাদের বাড়িতে নিয়ে আসবে, কারণ সে বাড়ির বৌমা হবে, তাকে সবটা মানিয়ে নিতে হবে। আমরা এবং আমার বাবা মা কেউই জানতাম না যে দাদা কোন বাড়ির মেয়েকে ভালোবাসে এবং কেমন দেখতে, শুধু ওর মুখেই শুনেছি। দাঁড়াও খুশি, এবার বাকিটা আমাকে বলতে দাও। ওরা তখন প্ল্যান করেছিল যে বিয়ে করবে। আমি আমার মেয়ের বোকা মোটা মাথাটা ধরে ফেলেছিলাম যে আমার একমাত্র মেয়ে ছিল আদরের, কিন্তু একটা ছেলের ভবিষ্যৎ নষ্ট করে দেবে সেটা আমি কখনোই চাইনি। আমি রিয়ার উপরেই সবসময় নজর রাখতাম। রিয়া চেয়েছিল প্রিয়াংশুকে বিয়ে করে এ বাড়িতেই ঘরজামাই হয়ে ওর সঙ্গে থাকতে হবে, কিন্তু আমি তো আমার মেয়েকেই শিক্ষা দিইনি। আমি সেদিনই রিয়ার মধ্যে একটা জিনিস লক্ষ্য করেছিলাম, ও প্রিয়াংশুকে কখনোই ভালোবাসতো না। স্বার্থের জন্য যা খুশি করতে পারে, ওর পাগলামির জন্য একটা ছেলের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। তাই ওরা যেদিন প্ল্যান করেছিল দুজনে পালিয়ে বিয়ে করবে, সেদিন প্রিয়াংশু রিয়ার কাছে আসার আগে প্রিয়াংশুর সঙ্গে দেখা করি আমি। প্রিয়াংশু হয়তো রিয়াকে ভালোবাসে, বিশ্বাস করেছিল যে ওর কথা মতো বিয়ে করে ওর বাড়িতে গিয়ে সবটা মানিয়ে নেবে, কিন্তু সেটা কখনোই সম্ভব নয়। আমার মেয়ের ভালোবাসা, আদর আর বড়লোক বাবার মেয়ে, এই অহংকারে যে অমানুষ তৈরি হয়েছিল, তাতে সাথ দিয়েছিল আমার স্ত্রী মানে রিয়ার মা আদিও ছিল। তারপর আমি প্রিয়াংশুকে বলি ও যেন রিয়ার জীবন থেকে সারা জীবনের মতো সরে যায়, সামনে ওর উজ্জ্বল ভবিষ্যৎ পড়ে আছে, আমি কখনো চাইনি যে সেটা নষ্ট হয়ে যাক। প্রথমে প্রিয়াংশু রাজি ছিল না, পরে আমার চাপে বাধ্য হয় ও রিয়ার জীবন থেকে সরে যাওয়ার জন্য। খুশি, কিন্তু বাবা দাদাভাই তাহলে কোথায় আছে এতদিন? কেন বাড়িতে ফিরে আসছে না? তোমার দাদাভাই ভালো আছে খুশি, আর বাড়িতে ফিরে আসছে না তার কারণ তোমার বাবা তো ভেবেই নিয়েছে যে তোমার দাদাভাই রিয়াকে বিয়ে অন্য কোথাও চলে গেছে, তোমার বাবার কথা রাখেনি। তাই তোমার বাবা তোমার দাদা ভাইয়ের উপর রেগে আছে। যেদিন তোমার বাবার রাগ কমে যাবে সেদিন ঠিক ফিরে আসবে।
খুশি: বাবা, তার মানে আপনি জানেন দাদাভাই কোথায় আছে? হ্যাঁ, আমি জানি। আর সেখানে খুব ভালো আছে তোমার দাদাভাই, নিজে পড়াশুনো করে ভালো চাকরি পেয়েছে, চাকরি করছে। আদির বাবা আদির মুখের দিকে তাকিয়ে বলল, কান খুলে একটা কথা শুনে রাখো, আজকের পর থেকে এই মেয়েটাকে আর কখনো অসম্মান করার চেষ্টা করবে না, তার ফল কিন্তু ভালো হবে না। আর এই সত্যিটা তোমার ওই দিদিয়াকে বলে দিও। আদির বাবা আদির মুখের দিকে তাকিয়ে বলল, ছি, আমার এই ছেলে আর মেয়ের মতো অন্তত অমানুষ তৈরি হতে পারিনি বলে রাগ হনন করে চলে গেল। এত কিছু ঘটনা ঘটে যাওয়ার পর সত্যটা সামনে চলে আসলো। খুশি মনে মনে কষ্ট পেয়েছিল ঠিক, কিন্তু সত্যিটা সবার সামনে আনতে পেরেছে নিজের প্রতিবাদ আর সাহসের জন্য, সেটার জন্য আনন্দিত হয়েছিল। কিন্তু সব কিছুর পরেও নিজের সব পিছুটান ফেলে একটা সংসার বেঁধেছিল একটা সুন্দর মন নিয়ে। তারপরে ওর উপরে এত অত্যাচার, ওর কাছের মানুষটাই যে এত অপমান, এত বুদ্ধিহীনতার কাজ করবে, সেটা তো কখনো কল্পনা করতেও পারেনি। সব কিছু জানার পরেও সেই মানুষটাকে ক্ষমা করে দিয়ে ভেবেছিল এবার অন্তত একটা সুস্থ সংসার হবে। আর রিয়াও সমস্ত হিংসা অভিমানের কথা ভুলে গিয়ে তার সংসারটা সে মন দিয়ে করবে, খুশি এই ভাবনাগুলো নিয়েই পড়েছিল। কিন্তু বেশ কিছুদিন ধরে লক্ষ্য করলো আদি ওর সঙ্গে ভালো করে কথা বলছে না। একই ঘরে একই ছাদের তলায় থাকা সত্ত্বেও দুজন মানুষ আলাদা আলাদা, কারোর সঙ্গে কোনো কথা নেই। আদি এই ঘটনাটা ঘটে যাওয়ার পর অপমান আর অহংকার বোধে ভুগছিল, তাই খুশির সঙ্গে ঠিকঠাক কথা বলতে ইতস্তত বোধ করছিল। খুশি মনে মনে ভাবলো, অপমান আমি সইলাম, অত্যাচার আমি সইলাম, তারপরও সেই মানুষটা আমার সঙ্গে কথা না বলে নিজের মতন করে থাকে। একবারও জানার প্রয়োজন হয় না আমি কেমন আছি, আমার শরীরের অবস্থা কী। সব কিছু জানার পরেও সে একবারও এসে আমাকে সরি বলল না। যা কিছু হয়েছে তার জন্য তো আমি কোনোভাবে দায়ী ছিলাম না, তারপরও এত বড় শাস্তি আমাকে পেতে হবে। খুশি সবে জানতে পারলো যে প্রেগনেন্ট, তাই ভেবেছিল এই আনন্দের খবরটা আদির সঙ্গে শেয়ার করে নেবে, তারপর নতুন একটা জীবন শুরু করবে। কিন্তু আদির এই দূরত্ব খুশিকে অনেকটাই কষ্ট দিল। খুশির খুব মন খারাপ হচ্ছিল। প্রথম মা হওয়ার আনন্দটা ও ভালোভাবে উপভোগ করতে পারছিল না, তাই ও ওর মা বাবার কাছে চলে আসলো। খুশি সমস্ত ঘটনা মা বাবাকে বলার পর দাদার উপরে যে রাগ অভিমানটা ওর মা বাবার এতদিন জমেছিল, সেটা অনেকটাই কমে গেল। তারপরও দাদার সঙ্গে যোগাযোগ করলো, সবাই কথাও বলল। খুশি বাপের বাড়িতে চলে যাওয়ার পরও আদি খুব একটা খবর নিত না। হঠাৎ একদিন ওর বাবা ওকে বলল, যা হয়েছে সব তোমাদের অন্যায়ের কারণে হয়েছে, ওই নিষ্পাপ মেয়েটার কোনো দোষ নেই, এখানে ও তোমার স্ত্রী, তাই ওর খেয়াল রাখা তোমার কর্তব্য। ওর এই সময়ে ওকে মানসিক প্রেশার দেওয়া ঠিক নয়, তাই আমি চাই স্বামী হিসেবে তুমি তোমার দায়িত্ব পালন করো, ওর খবর নাও, পারলে ওকে গিয়ে ফিরিয়ে নিয়ে এসো। আদির মাও গিয়ে খুশিকে দেখে আসতো, বাড়িতেও নিয়ে আসতে চেয়েছিল, কিন্তু খুশি আসেনি, কারণ ওর অভিমানটা তখন অনেকটাই তৈরি হয়ে গিয়েছিল। যে মানুষটার জন্যই আসবে সেই মানুষটাই তো এখনো নিজেকে পরিবর্তন করতে পারেনি। আদি মনে মনে খুশিকে ভালোই বাসত। ওর দিদির কিছু খারাপ বুদ্ধি আর ভুলের জন্য ও নিজের বিবাহিত স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করত, সে ভুলটাও পরে বুঝতে পেরেছিল। একাকিত্ব জীবনে থাকতে থাকতে যখন খুশির অনুপস্থিতিটা অনুভব করেছিল, তখন ওর খুব কষ্ট হচ্ছিল। সত্যিই তো খুশির সঙ্গে কত না খারাপ ব্যবহার করেছি, কতটা কষ্ট দিয়েছি মেয়েটাকে। ও মা হতে চলেছে প্রথম, আর আমি সেই খুশির মুহূর্তগুলোকে এভাবে নষ্ট করেছি, মানসিক টেনশন দিয়েছি ওকে দিনের পর দিন। জানি আমি যে অন্যায় করেছি, আমার এই মুখ নিয়ে খুশির সামনে গিয়ে দাঁড়ানোর কোনো রাস্তা নেই। তবু একবার ফোন করেই দেখি, জানি ওর অনেক অভিমান হয়েছে। আমি নিয়ে আসতে চাইলে ও হয়তো আমাকে বিশ্বাস করে আর আমার সঙ্গে আসতে চাইবে না। তারপর আদি একদিন ফোন করলো খুশিকে। খুশি ওর গলা শুনে ফোনটা কেটে দিল।
খুশির মা প্রচণ্ড রেগে গিয়ে আদিকে বেশ কয়েকটা কথা শুনিয়ে দিল। গরিব ঘরের মেয়েদের এতটাই ঠুনকো ভেবো না যে তাদের মান সম্মানটা বড় লোকেদের কাছে বিক্রি করে দেবে। তোমার মতো ছেলের সঙ্গে আমার মেয়ে নিজের জীবনটা শেষ করে দিক, আমি কখনোই চাই না। তুমি আর তোমার দাদা দিদি মিলে যে চক্রান্ত করেছিলে তাতে আমি আমার মেয়েটাকে হারিয়ে ফেলতাম। দয়া করে তুমি আর আমার মেয়েকে ডিস্টার্ব করো না। বেশ কিছুদিন পর খুশি জানতে পারলো রিয়া সিঁড়ি থেকে পড়ে হসপিটালে ভর্তি। ওর বড় মাকে ফোন করে সবটা জানালো। খুশির সমস্ত কথা বড় মা শুনছে সব। খবরটা শুনে খুশি আর নিজের ঘরে আটকে রাখতে পারছিল না। ওই অবস্থায় হাসপাতালে গেল রিয়ার সঙ্গে দেখা করতে। খুশির মা বাবা অনেক মানা করেছিল যেন দেখা করতে না যায়। যে মেয়েটা ওর সঙ্গে এতটা খারাপ ব্যবহার করতে চেয়েছিল সেই মেয়েটার সঙ্গে আর কোনো সম্পর্ক না রাখুক। কিন্তু খুশি একটাই কথা বলল, হাজার খারাপ হলেও উনি এখন আমার ননদ হয় সম্পর্কে। আর তার থেকেও বড় কথা, আমি ওই বাড়িতে কাজ করতাম, বড় বৌদি বলে ডেকে এসেছি, আর উনি ওনার ভুল সংশোধন করেছেন আর তার সাজাও পেয়েছেন। তাই এইরকম একটা দিনে আমি বাড়িতে চুপচাপ বসে থাকতে পারি না। হসপিটালে যখন রিয়া খুশিকে দেখলো, প্রথমে অভিমান করে মুখটা ফিরিয়ে রেখেছিল। তারপর খুশির এই ব্যবহার দেখে কথা না বলে থাকতে পারল না। রিয়া রিয়া তুমি আবারও প্রমাণ করে দিলে খুশি তুমি খুব ভালো মেয়ে। আমি যা যা করেছি তার জন্য আমি সত্যি তোমার কাছে ক্ষমা চাইছি। পারলে তুমি আমাকে শাস্তি দিও, যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। সব কিছুর পিছনে যা বাবা ছিল আমি বুঝতেই পারিনি। শুধু 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 প্রেম শুধু পড়ে ভুল বুঝে অভিমান করে এই সমস্ত কিছু করেছি। আর ভাইয়ের কথা ছাড়ো, ও আমাকে ছোট্টবেলা থেকেই খুব ভালোবাসতো, তাই আমাকে কেউ কষ্ট দিলে মেনে নিতে পারতো না। খুশি ছি ছি বড় বৌদি, এমন কথা কেন বলছো? আর আমি যদি রাগ করে থাকতাম তোমাকে কি দেখতে আসতাম বলো? আর তুমি যা করেছো সব তো না জেনেই করেছো, তাই আমার আর কোনো রাগ নেই তোমার উপরে। তুমি শুধু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। রিয়া তুমি কি এখন আমাকে বড় বৌদি বলেই ডাকবে, দিদিভাই বলে ডাকবে না? খুশি তুমি যদি দিদিভাই বললে খুশি হও তাহলে আজ থেকে তোমাকে দিদিভাই বলেই ডাকবো। আসলেই পুরনো অভ্যাস ছিল তো, তাই এখন থেকে শুধু দিদিভাই। এবার খুশি তো? রিয়া খুশির হাতটা ধরে বলল, একটা কথা বলবো, তুমি ভাইকে ক্ষমা করে দাও, আর ভাইয়ের উপরে রাগ করে থেকো না। বেচারা শুধু শুধু কষ্ট পাচ্ছে, আরও তো সব কিছু আমার কথাতেই করেছে। ও সত্যিই তোমাকে খুব ভালোবাসে। আমি আমার পাপের ফল তো পেয়ে গেছি, দেখো না এখন হসপিটালে বেডে শুয়ে আছি। আর কিছুদিন পরে আমি পিসিমণি হব, সেই আনন্দটা বোধহয় আমি উপভোগ করতে পারবো না। ভাইকে আমি বলে দেব কালকে এসে তোমাকেও বাড়িতে নিয়ে যাবে। এই সময় তো তোমাকে অনেক যত্নে থাকতে হবে, তুমি আর রাগ করো না। আসলে ওর সঙ্গে চলে যেও কিন্তু। খুশি এখন এত কথা বলো না, আগে তুমি সুস্থ হয়ে নাও। সুস্থ হয়ে যেদিন আমাকে নিতে আসবে সেদিন আমি তোমার সঙ্গে বাড়িতে যাব। এবার তাহলে তাড়াতাড়ি সুস্থ হতে হবে তো নাকি? রিয়া হাসতে হাসতে বলল, একদম। এই পায়ের ব্যান্ডেজ নিয়ে বেডে শুয়ে থাকতে আমার একটুও ভালো লাগছে না। আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে তোমাকে নিয়ে আসতে যাব। তারপর রিয়া সুস্থ হয়ে আদিকে সঙ্গে নিয়ে খুশিকে নিজের ঘরে নিয়ে আসতে গেল। খুশি সমস্ত রাগ অভিমান ভুলে আনন্দের সঙ্গে আদির সঙ্গে চলে গেল, যেখানে ও নতুন সংসার বাঁধার স্বপ্ন করেছিল। নমস্কার, আজকের গল্প এ পর্যন্তই। গল্পটি যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই আমায় ক্ষমা করবেন আর কমেন্ট করে জানাবেন। আর এরকম নিত্য নতুন গল্প শোনার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।